আসসালামু আলাইকুম ভাইয়া। এখন হচ্ছে আমরা পড়বো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে 5th চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে পরিপাক। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের মানব জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত। ইভেন তোমরা যখন ইন্টার লাইফ উঠবা তখনও দেখবা তোমার পরিপাকটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ইভেন তুমি যখন এর পরবর্তী লাইফে যাবা, পরিপাকটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমাদের মানুষের সাথে রিলেটেড, আমরা ওইটাই এখন পড়াশোনা করবো। ঠিক আছে, এখন তো এর আগে তো অনেক কিছু পড়ছি, বাট এখন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এটা শুধুমাত্র তুমি তোমার পরীক্ষার জন্য না, বরঞ্চ আমি তোমাকে যেগুলো এক্সট্রা কথা বলবো তুমি ওগুলো একটু মাথায় রাখার ট্রাই করবা। এটা তোমার জীবনের এই যে তোমার প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু এটা যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করতেছি। আসি, এখন হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় ঢুকে যাচ্ছি। তাহলে ভাই আমি যেহেতু বললাম পরিপাক, তুমি পরিপাক মানে কি বুঝো? আমি অলরেডি কিন্তু তোমাকে এটা বলে ফেলছি। দেখো, আমরা যে পরিবেশ থেকে খাবার দাবার খাচ্ছি কেন? যাতে আমাদের শরীরের মধ্যে শক্তি প্রোভাইড আসে, তাই না? আমাদের শরীরের মধ্যে যাতে শক্তি আসে, আমরা কাজ করার শক্তি পাই, তাই না? এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে এই যে খাবারটা খাচ্ছি ভাই, এটা একটা জটিল খাবার না? এটা একটা জটিল কিংবা একটা জৈব খাবার না? তো এই খাবারটা কি ডিরেক্ট আমাদের কোষের মধ্যে শোষণ হতে পারবে? কখনো না। তাহলে আমার কি করতে হবে? এনজাইম দিয়ে কিংবা যান্ত্রিক পরিপাকের মাধ্যমে। যান্ত্রিক পরিপাক মানে কি? খাবারগুলোকে কেটে 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 ছোট ছোট করে, তারপর এত ছোট করতে হবে, তারপর মন্ড করে জিনিসটাকে আমার কোষের মাধ্যমে শোষণ করতে হবে, তাই না? এটাই তো আমার টোটাল পরিপাকের প্রসিডিওর। তাহলে পরিপাক মানে কি? এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল এবং জৈব খাদ্যবস্তুগুলা এনজাইম বা খাদ্যরসের প্রভাবে ভেঙে, এনজাইম বা খাদ্যরসের প্রভাবে এবং যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে সরল তরল এবং দেহের গ্রহণ উপযোগী খাদ্য উপাদানে রূপান্তরিত হয়, তাকেই আমরা কি বলবো? পরিপাক বলবো। সো এটা, এই সংখ্যাটা ভাইয়া একটু মাথায় রাখবে। ঠিক আছে, এই সংখ্যাটা যদি লেখো, স্যারের ইমপ্রেশন তোমার প্রতি খুব ভালো হয়ে যাবে। ঠিক আছে, কারণ তুমি একটা লাইন, 2-3টে লাইনের মধ্যে পুরা পরিপাক কথাটাকে নিয়ে আসছো কিন্তু। ঠিক আছে, এখানেও কিন্তু তোমার এই জিনিসটাই লিখছে, বাট একটু ইলাবোরেট করে লিখছে। ঠিক আছে, দেখো, খাদ্য নরমালি জটিল এবং জৈবযোগ্য অবস্থায় থাকে, যেগুলো আমাদের শরীর কোষগুলা সরাসরি গ্রহণ করতে অবভিয়াসলি পারবে না। তাহলে আমার কি করতে হবে? এগুলাকে শোষণযোগ্য করতে হবে, এবং কোষের উপযোগী যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সরল তরল অথবা সহজ এবং কি করতে হবে? তোমার অবস্থায় কি করতে হবে? রূপান্তরিত করতে হবে। তাহলে এটাই কি আমরা বলতেছি ভাইয়া? পরিপাক। এখন ভাইয়া আমি তাহলে পরিপাকের মধ্যে ঢুকি। এই যে পরিপাকটা হচ্ছে, তাহলে পরিপাকতে দুইটা মেকানিজম আছে, অর্থাৎ প্রক্রিয়া আছে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক, তাই না? এই যে ভাইয়া, আমি দাঁত দিয়ে একটা খাবার চিবোচ্ছি কেন? খাবারটাকে মন্ড করার জন্য, খাবারটাকে টুকরা টুকরা করার জন্য, তাই না? তাহলে এটা কি? যান্ত্রিক পরিপাক, তাই না? যান্ত্রিক মানে কি? মেকানিক্যাল। এই যে হাত নড়াচ্ছি, এটা হচ্ছে মেকানিক্যাল ফোর্স কিংবা যান্ত্রিক ফোর্স, তাই না? এবং আমাদের মুখ থেকে যে স্যালাইভা বেরোচ্ছে না, মুখ থেকে রস বেরোচ্ছে না, যেটা ছাড়া আমরা কথা বলতে পারতাম না, এই স্যালাইভাটাও কিন্তু পরিপাকের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে ভাই এই যে স্যালাইভা নিঃসরণ হচ্ছে এবং ওই স্যালাইভাটা ইনডিরেক্টলি আমাদের পরিপাকে ভূমিকা রাখতেছে, কিংবা ধরো পাকস্থলিতে যাচ্ছে না খাবারটা, ওই পাকস্থলী থেকে রস নিঃসরিত হচ্ছে, যেটা খাবারটাকে পরিপাক করতেছে। এই যে ভাই রস যে নিঃসরণ হচ্ছে, যার কারণে খাবারটা পরিপাক হচ্ছে, এটা কি যান্ত্রিক না? এটা হচ্ছে রাসায়নিক পরিপাক। ঠিক আছে, যেটা রাসায়নিক প্রক্রিয়া বা রাসায়নিক বিভিন্ন উপাদানের কারণে খাবারটাকে কি দেহের গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত করতেছে। তাহলে খাবারের প্রক্রিয়া কয়টা? দুইটা, একটা যান্ত্রিক, একটা রাসায়নিক। বুঝতে পারছো? ওকে, এবার আসি যান্ত্রিকটা নিয়ে। ঠিক আছে, দেখো, মুখ গহ্বরে কি হচ্ছে? দাঁতের সাহায্যে খাবারকে চিবাচ্ছি, তাহলে চিবানোর কারণে খাবার কি হচ্ছে? ফার্স্টে টুকরো টুকরো কণায় পরিণত হচ্ছে, তাই না? ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। তারপর কোথায় হচ্ছে? পাকস্থলী। আমরা জানি পাকস্থলী অনবরত কি হচ্ছে? সংকোচন প্রসারণ হচ্ছে, যার কারণে খাবারটা কি হচ্ছে? মন্ডে পরিণত হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র সংকোচন প্রসারণ হলে তো হবে না, পাকস্থলীর মধ্যে কি নিঃসরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। ওইটা কি একটা রস না? সো রস আর টুকরা টুকরা এগুলো সবগুলো মিলে মন্ড হয়ে কাইন্ড অফ, আমরা দেখো না ওই যে আট আর মন্ড তৈরি করি রুটি বানানোর আগে, এক্স্যাক্ট ওরকম হয়ে যায়। সরি। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, তাহলে এটা কি? যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, এবার আসি রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া। এটা কি? এটা হচ্ছে খুবই সিম্পল। এটা কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। ফার্স্ট হচ্ছে যান্ত্রিক হবে, তারপর রাসায়নিক হবে। এটা হচ্ছে এনজাইমগুলা খাদ্যের রাসায়নিক ক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এনজাইম মানে তো আমরা জানি যেটা হচ্ছে একটা তোমাকে রাসায়নিক বিক্রিয়াকে সাহায্য করে কি বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার জন্য, এবং বিক্রিয়ার শেষে এনজাইমটা তার আগের অবস্থায় চলে আসে, বা এনজাইম তার আগের অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, তাকে আমরা কি বলি? এনজাইম বা খাদ্যরস বা উৎসেচক বলি। ঠিক আছে ভাই, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এনজাইমগুলোর কাজ কি? খাবারের মধ্যে যে জটিল উপাদানগুলা, যেমন আমরা তো যান্ত্রিক করে করে খাবারটাকে আমরা ছোট করতেছি কিংবা মন্ড করতেছি, কিন্তু খাবারের ভিতরে যে রাসায়নিক তাদের মধ্যে যে বন্ধনগুলো আছে না, তাদের মধ্যে পেপটাইড বন্ধন আছে, কিংবা কার্বোহাইড্রেটের মধ্যে প্রত্যেকের নিজেদের মধ্যে বন্ধন আছে না। সো এই যে বন্ধনগুলোকে আমার ভাঙতে হবে না, যদি আমি খাবারকে সরল করতে চাই। এই ভাঙার কাজগুলো করে কিন্তু কে? মানে একদম অণু পরমাণুর ভিতরে যে ভাঙার কাজগুলা, এগুলো করবে কে? অবশ্যই রাসায়নিক বিক্রিয়া, তাই না? বিভিন্ন রকম এনজাইম এই কাজটা করবে। ঠিক আছে,
আচ্ছা, এখন আমরা পড়বো পৌষ্টিকতন্ত্র কিংবা পরিপাকতন্ত্র জিনিসটা কি। এটা হচ্ছে এমন একটা তন্ত্র যে তন্ত্র দিয়ে খাবারটা টোটাল পরিপাক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বা মাথায় রাখবা, পৌষ্টিকতন্ত্র কি, দেখো তোমাদের বই কিন্তু এটা বলা আছে। আচ্ছা হ্যাঁ, বলা আছে, দেখো মাথায় রাখবা দুইটা জিনিস নাম বলছে, একটা হচ্ছে পরিপাকতন্ত্র, একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। অনেকে কিন্তু দুইটার আবার ইংলিশ নাম কি, ডাইজেস্টিভ সিস্টেম, বাট এটা অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ সিস্টেম না। এটা তোমাদের বইয়ে যেহেতু তোমরা একটু ছোট, তো সো তোমাদের ক্ষেত্রে জিনিসগুলো এত ইলাবোরেট করে দেয় নাই। দেখো ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে পরিপাকতন্ত্র, এটা মাথায় রাখবা। আর পৌষ্টিকতন্ত্র মানে হচ্ছে মাথায় রাখবা এলিমেন্টারি সিস্টেম। কি সিস্টেম? এলিমেন্টারি সিস্টেম, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, মানে এটার অ্যাকচুয়াল ইংলিশটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, আবার দুইটা সেম জিনিসও, ঠিক আছে। কেমনে? যেমন পৌষ্টিকতন্ত্র মানে হচ্ছে একদম আমাদের মুখ থেকে শুরু করে একদম পায়ু ছিদ্র পর্যন্ত পুরাটা যে একটা নালী আছে না, এবং এই নালীর পাশাপাশি যে যকৃৎ আছে, পাকস্থলী আছে, মানে তন্ত্রগুলো আর কি, পুরাটা মিলে হচ্ছে আমাদের এলিমেন্টারি সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র। কিন্তু আমরা যদি পরিপাকতন্ত্র বলি, অর্থাৎ যেখান থেকে অ্যাকচুয়ালি পরিপাকের কাজ শুরু হয়েছে, সেটা কোত্থেকে? পাকস্থলী থেকে, তাই না? পাকস্থলী থেকে তো খাবারের মেইন যে পরিপাক ক্রিয়া, এগুলো শুরু হয় কোত্থেকে? পাকস্থলী থেকে। তাহলে পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত যেটা, সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। দুইটা জিনিস মাথায় রাখবে না? তাহলে একটা পৌষ্টিকতন্ত্র, একটা পরিপাকতন্ত্র। তাহলে আবার পৌষ্টিকতন্ত্রের ভিতরে পরিপাকতন্ত্র আছে না? অবশ্যই আছে। মুখ থেকে পায়ু, তার মধ্যে তো পাকস্থলী আছে, এবং পায়ুও আছে, বৃহতন্ত্র আছে, সব কিছু আছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পৌষ্টিকতন্ত্র কাকে বলে? এটা কতে লাগবে। যে যন্ত্রের মাধ্যমে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত এবং শোষিত হয়, তাকে আমরা কি বলি? পৌষ্টিকতন্ত্র বলি। তাহলে পৌষ্টিক নালী যেটা, পৌষ্টিকতন্ত্র মানে এক জিনিস, তন্ত্র মানে পুরো সিস্টেমটা, আর তন্ত্র দুইটা জিনিসে ডিভাইডেড, একটা হচ্ছে নালী, একটা হচ্ছে গ্রন্থি, ঠিক আছে। নালী, গ্রন্থি। ওই নালীটা হচ্ছে কি, মুখ থেকে পায়ু পর্যন্ত, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এবার আসি পৌষ্টিক নালী নিয়ে আমরা বিস্তারিত পড়বো, ঠিক আছে। ওকে, তাহলে পৌষ্টিক নালী মানে কি বলতেছি? মুখ থেকে শুরু হবে। এবার আমরা প্রত্যেকটা জিনিস একটু ভালো করে পড়বো, ঠিক আছে ভাইয়া। আসি ফার্স্টে মুখ। আমরা তো জানি মুখ দিয়ে কি হয়, পৌষ্টিক নালী শুরু হয়। এটা হচ্ছে একটা বড় ছিদ্র, যেটা উপর এবং নিচে ঠোঁট দিয়ে বেষ্টিত থাকে, এবং প্রত্যেকটা আল্লাহ প্রত্যেকটা এমন হুদাই দেয় নাই, প্রত্যেকটা জিনিসের কাজ আছে, ঠিক আছে। ঠোঁটেরও একটা কাজ আছে, দাঁতের অবশ্যই কাজ আছে, জিহ্বার অবশ্যই কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সব কিছুর কাজ আছে। এই যে স্যালাইভা নিঃসরণ হচ্ছে না, প্রতি মুহূর্তে আমি কথা বলতেছি, ওইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাদের স্যালাইভা নিঃসরণ পরিমাণ মতো হয় না, তাদের একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে ড্রাই মাউথ বলে, ঠিক আছে। ড্রাই মাউথ। এ ভাইয়া ড্রাই মাউথ কিন্তু এটা খুবই একটা ইরিটেটিং একটা রোগ, বুঝছো। মানে তুমি কথা বলতে গেছো, তোমার মুখটা খুব দ্রুত শুকাই গেছে, বুঝতে পারছো। সো আল্লাহ যা কিছু দিচ্ছে সব কিছু কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের মধ্যে ভূমিকা আছে। এখন এই চ্যাপ্টারে এই পার্টটা বললে আমরা জিনিসটা তুমি একটু হলে জিনিসটা বুঝতে পারবা। আসি ফার্স্টে মুখ, তারপর আসে মুখ গহ্বর, মানে এই যে ভিতরে আ করলে যেটা পুরো গহ্বরটা, যেখানে খাবারটা মেনলি আমরা তোমার চিবুচ্ছি, ওই জায়গাটা হচ্ছে আমাদের বাক্কাল ক্যাভিটি কিংবা মুখ গহ্বর। প্রত্যেকটা জিনিসের ইংলিশ নামটা পড়বা। এগুলো যখন তুমি পরীক্ষার হলে একটু একটু ইংলিশ নামটাও তুমি খাতার মধ্যে লিখবা, তখন তোমার কিন্তু নাম্বারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে। স্যারের ক্ষেত্রে কিন্তু এগুলো পজিটিভলি তোমার প্রতি ভূমিকা রাখতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে মুখের অভ্যন্তরে কি আছে? দাঁত আছে, জিহ্বা আছে, লালা গ্রন্থি আছে, তাই না? আমি বলছিলাম মুখের মধ্যে কি আছে? লালা গ্রন্থি আছে, ঠিক আছে। এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। দাঁত কি করে? ছোট ছোট অংশে পরিণত করে। জিহ্বা খাবারকে নাড়াচাড়া করে। মুখের ভিতরে লালা গ্রন্থি থাকে, যেখান থেকে কি হয়? এনজাইম নিঃসৃত হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবে ভাইয়া। আচ্ছা, লালা গ্রন্থি হচ্ছে কি নিঃসৃত হচ্ছে? লালা গ্রন্থি থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর পয়েন্ট, লালা গ্রন্থি থেকে লালার রসে মিউসিন খাদ্যকে পিচ্ছিল করে গলাধঃকরণে সাহায্য করে। ওই যে ভাই আমরা পড়ছি না, সবাই শুনছি আশা করি, মিউকাস। মিউকাস সবাই শুনছি না? মিউকাস তরল পদার্থ, শ্লেষ্মা টাইপের একটা পদার্থ, ওইটি হচ্ছে কি? মিউসিন, ঠিক আছে। মিউসিন হচ্ছে একটা এনজাইম টাইপের, যেটা হচ্ছে বেসিক্যালি খাবার, আর খাবার যাতে আমাদের মুখ থেকে গলা দিয়ে নিচে যায়, সেজন্য জিনিসটাকে পিচ্ছিল করে, মানে এই সিস্টেমটাকে, এই তন্ত্রটাকে পিচ্ছিল করে, নালীটাকে পিচ্ছিল করে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবং লালারসের মধ্যে কি কি এনজাইম আছে? টায়ালিন এবং মল্টেজ, এই দুইটা এনজাইম আছে, যেটা কি খাবার পরিপাকে অংশগ্রহণ করে। তাহলে ভাই এখান থেকে দুইটা লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মিউসিন, আর একটা হচ্ছে দুইটা এনজাইম, একটা হচ্ছে টায়ালিন এবং মল্টেজ এনজাইম, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক একটা পদার্থ, ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক একটা যৌগ, এটা পুরোপুরি তুমি এনজাইম বললো না, ঠিক আছে। তাহলে মিউসিনটা কি করে? খাবারকে পিচ্ছিল করতেছে, যার কারণে খাবারটা ভিতরে ঢুকতেছে। আর লালারসের মধ্যে দুইটা এনজাইম আছে, একটা কি? টায়ালিন, আর একটা কি? মল্টেজ। এই দুইটা বেসিক্যালি কাকে পরিপাকে অংশগ্রহণ করে? দেখো, শর্করা পরিপাকে অংশগ্রহণ করে, মাথায় রাখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, মুখ গহ্বরে, তাহলে মুখ গহ্বরের মধ্যে কে পরিপাক হচ্ছে? আংশিক হালকা পাতলা পরিপাক কে হচ্ছে? শর্করা, ঠিক আছে। কে? শর্করা। কিন্তু আমিষের হচ্ছে? আমিষের হচ্ছে না, ঠিক আছে। স্নেহ জাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থের হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি হয়, বাট যেটা তোমাদের এখন লাগবে না, ঠিক আছে।
এটা হচ্ছে তোমাদের এখন এসএসসি লেভেলে লাগবে না। তাহলে আমি কি জানবো? শুধুমাত্র মুখ গহ্বরে কার পরিপাক হচ্ছে? শর্করা পরিপাক হচ্ছে। পারবা না ভাই একটু? আশা করি পারবা। ঠিক আছে। আচ্ছা, এই যে ভাই লালা গ্রন্থি তোমাকে বললাম না, তাহলে লালা গ্রন্থি নিয়ে একটু মাথায় রাখবা। আমাদের শরীরের মধ্যে টোটাল আমাদের মুখের মধ্যে আর কি 3 জোড়া লালা গ্রন্থি আছে, এগুলো একটু মুখস্থ করে রাখবা। 3 জোড়া লালা গ্রন্থি আছে, ঠিক আছে। আচ্ছা, 3 জোড়ার যে লালা গ্রন্থি বলতেছি ভাইয়া, 3 জোড়া লালা গ্রন্থিগুলো একটু নামগুলো পড়ে ফেলো, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের দুই দিকে আছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি মানে প্যারোটিড গ্ল্যান্ড আর কি, বা বাংলায় লিখি গ্রন্থি। 2 নাম্বারটা হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার, কি সাবমেন্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে ভাইয়া বুঝতে পারছি আমাদের টোটাল আমাদের মুখের মধ্যে তাহলে কয় জোড়া লালা গ্রন্থি আছে? 3 জোড়া বা 6টা, ঠিক আছে। এই দেখো প্রত্যেকটা দুই দিকে দুইটা দুইটা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে কি কি? প্যারোটিড, প্যারোটিড হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এই যে এই জায়গায়। আচ্ছা, সাবমেন্ডিবুলার, মেন্ডিবল তো আমরা চিনি, এই যেটাকে মেন্ডিবল বলে, ঠিক আছে, চোয়াল। মেন্ডিবলের বাংলা হচ্ছে চোয়াল। সাব মানে কি? মেন্ডিবলের নিচে, মানে এই জায়গায় থাকে হচ্ছে কি আমাদের কি সাবমেন্ডিবুলার গ্রন্থিটা, ঠিক আছে। তারপর সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে কি জানো? লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, লিঙ্গুয়া মানে হচ্ছে টাং, এটা মাথায় রাখবা। তাহলে সাবলিঙ্গুয়াল মানে কি? জিহ্বার নিচে। তাহলে এই 3 জোড়া কি থাকে? লালা গ্রন্থি থাকে, যেগুলোতে কি নিশ্চিত হচ্ছে? লালার রস নিশ্চিত হচ্ছে। ওই লালা রসের মধ্যে আবার কি এনজাইম আছে? টাইলিন এবং মল্টেজ আছে, যেটা বেসিক্যালি কাকে পরিপাক করবে? শর্করা জাতীয় খাদ্যকে একটু সরল করবে, জটিল থেকে হালকা সরল করবে। তাহলে এটা হচ্ছে টোটাল আমার পরিপাক তন্ত্র। তাহলে আমি দেখি তো পরিপাক তন্ত্রের মধ্যে কি কি আছে। এই যে উপরে যেটা দেখতেছি এটা হচ্ছে নাসা গহ্বর, এই যে এদিকে নাসা গহ্বর আছে না, এই নাসা গহ্বরটা কিন্তু ভাই আবার এদিকে এসে আমার মুখ গহ্বরের সাথে মিলছে। অনেকে দেখো না আমার এই যে খাবারটা উপরে উঠে গেলে নাক দিয়ে খাবার বের হয়ে যায় না, এটা বেসিক্যালি এই জন্য, বিকজ আমাদের এই যে তোমার গলবিলের সাথে সরাসরি মুখ গহ্বরের সম্পর্ক আছে, আবার এদিকে নাসা গহ্বরের সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই খাবারটা ভুলে এদিকেও চলে আসতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, পারবা তো? আচ্ছা, আশা করি পারবা। তাহলে এগুলোর মধ্যে কিন্তু আবার পর্দা আছে, এগুলোর মধ্যে তোমার এপিগ্লোটিস, ইভুলা, এরকম 2টা নামের কাইন্ড অফ একটা পর্দা আছে, যার কারণে নর্মালি আমরা যে পানি খাচ্ছি খাচ্ছি এগুলো নাক দিয়ে চলে আসতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা যে পানি খাচ্ছি কিংবা খাবার দাবার খাচ্ছি এগুলো শ্বাসতন্ত্রের মধ্যে ঢুকে যাচ্ছে না, ট্রাকিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে না। এই যে শ্বাসনালী আছে না সামনে, এটা দিয়ে প্রবেশ করতেছে না। তাহলে তো আমাদের ফুসফুসে চলে যেত, এটা হচ্ছে না। তাহলে কেন? বিকজ এখানে একটা পর্দা আছে, এপিগ্লোটিস বলতেছে জিনিসটাকে, আরেকটা আছে ইভুলা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই বুঝতে পারছি আমার কথা? বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে খাবারটা কোথায় ঢুকলো? গলবিলে ঢুকলো। এখন গলবিল হয়ে এটা হচ্ছে অন্ননালী, ঠিক আছে, এটা হচ্ছে গলবিল, এতে কি হয়? এটা পুরোটা হচ্ছে অন্ননালী। অন্ননালী হয়ে কই যাবে? খাবারটা পাকস্থলীতে যাবে। পাকস্থলী থেকে খাবারটা এদিকে এসে কই যাবে? ক্ষুদ্রান্তে প্রবেশ করবে, ঠিক আছে। কি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের 3টা অংশ, একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে জেজুনাম, আর একটা হচ্ছে কি ইলিয়াম। কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো সিরিয়ালি পড়াবো, সমস্যা নাই। তাহলে এই যে দেখো এটা হচ্ছে ডিউডেনাম শুরু এখান থেকে, ঠিক আছে। তাহলে ডিউডেনাম হয়ে দেখো না এই এগুলোকে আমরা কি বলি? কি জানি বলে না, এগুলোকে আমি ভুলে গেছি। আচ্ছা, বাংলায় আর কি আমাদের নর্মালি আব্বা আম্মারা কি জানি এগুলোকে বলে। আচ্ছা, যাই হোক, তাহলে ডিউডেনাম, এই যে এটা দেখতেছেন এরকম খুবই পেঁচানো আছে, এটা হচ্ছে কি আমাদের ডিউডেনাম, জেজুনাম এবং কি ইলিয়াম, ঠিক আছে, পুরাটা এই জায়গায় পেঁচানো আছে। এবং যে হলুদ কালার যে জিনিসটা দেখতেছে এটা হচ্ছে বৃহদন্ত্র, ঠিক আছে। অর্থাৎ ক্ষুদ্রান্তের পরপরই খাবার কই প্রবেশ করবে? বৃহদন্ত্রে প্রবেশ করবে। তাহলে বৃহদন্ত্রের মধ্যে কি কি আছে? সিকাম আছে, কলন আছে, মলাশয় আছে। তাহলে সিকাম কি? সিকাম হচ্ছে এই পার্টটা হচ্ছে সিকাম, ঠিক আছে, এই পার্টটা কি সিকাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এই যে তোমার আমাদের এই যে এরকম করে দেখতেছি না, এই যে এরকম করে দেখতেছি না, এরকম করে, এটা হচ্ছে কোলন, ঠিক আছে, কোলন। এবং নিচে দেখতেছি এটা যেখানে হচ্ছে মল হচ্ছে কিছুক্ষণ, অর্থাৎ কিছু সময়ের জন্য মলটা জমা থাকতেছে, এটা কি মলাশয়। এবং ফাইনালি যে খাবারগুলো অ্যাকচুয়ালি পরিপাক হচ্ছে না কিংবা বর্জ্য পদার্থ, সেগুলো পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল আমাদের পরিপাকতন্ত্রের সিস্টেমটা, ঠিক আছে। এখন আমরা পাকস্থলীতে হচ্ছে কোন দিকে? এই যে শরীর যদি চিন্তা করো, তাহলে পাকস্থলীটা হচ্ছে আমাদের শরীরের বাম সাইডে। কোন সাইডে? বাম পাশে, ঠিক আছে। পাকস্থলী কোন পাশে? বাম পাশে। এবং যকৃৎ কোন পাশে? যকৃৎ কোন পাশে? ডান পাশে। এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। এবং পাকস্থলী বরাবর উপরে এখানে কি থাকে? আমরা সবাই জানি হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে। আর ফুসফুস কিরকম থাকে? এরকম করে পুরোটা জুড়ে থাকে, এই যে এরকম করে পুরোটা জুড়ে থাকে। বুঝতে পারছি আমার টোটাল শরীর সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে না? আর একটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় তো আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সবাই শুনছি অগ্নাশয়টা হচ্ছে পাকস্থলী বরাবর নিচে এরকম করে লেগে থাকে, একটা কাইন্ড অফ পাতার মতো দেখতে, অনেকটা পাতার মতো কিংবা মরিচের মতো, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো? এটা হচ্ছে অগ্নাশয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো সব আমি তোমাদের পড়াবো, কোনো প্যারা নাই। আচ্ছা, এবার আসি দাঁত। দাঁত হচ্ছে তোমাদের আলাদা করে খুব ভালো করে পড়তে হবে। আমরা জানি টোটাল উপরের চোয়ালে 16টা, নিচের চোয়ালে 16টা, টোটাল 32টা দাঁত থাকে। এবং
মানবদেহের দাঁত কয়বার গজায়? 2বার গজায়, ঠিক আছে? 2বার গজায়, এটা মাথায় রাখবে, সবাই জানি আমরা, ঠিক আছে? প্রথমবার হচ্ছে দুধ দাঁত হচ্ছে কি 18 বছরের মধ্যে, দ্বিতীয়বার স্থায়ী দাঁত গজায়। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মাথায় রাখবা, ঠিক আছে? এখন হচ্ছে দাঁত সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। একটা দাঁত হচ্ছে, মানুষের দাঁত হচ্ছে কয়েক রকম আছে, এই যে দেখো, এটা থেকে দেখে আমি তোমাকে পুরোপুরি পড়াচ্ছি, ঠিক আছে? মেনলি 4 রকম আছে। কি কি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তুমি কি ইংলিশ জানবা? জানবা না, তুমি বাংলা জানবা, তাই না? আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি দাঁত? কর্তন দাঁত, ঠিক আছে? কি দাঁত? কর্তন দাঁত। এই যে ভাইয়া, তুমি সামনে যে দাঁতগুলো দেখতেছো না, এই যে সামনে এদিকে 4টা দেখতেছো না, এই যে এখানে দেখতেছো না, এগুলো হচ্ছে কি, এই যে আমার সামনে এগুলা, এই যে এগুলো হচ্ছে কি কর্তন দাঁত। কর্তন মানে কি? যে কাটতেছে, তাই না? মানে এগুলো ইংলিশ নাম কি? ইনসিসর। কি নাম? ইনসিসর। ভাই ইংলিশ নাম লিখতেছি, এটা কিন্তু একটা গুরুত্ব আছে। আচ্ছা, ইনসিসর, প্রথম আইটা একটু বড় হাতের দিই, ঠিক আছে? ইনসিসর দাঁত, ঠিক আছে? ইনসিসর টিথ। আচ্ছা, তারপর দেখো আমাদের এই যে দুই পাশে এরকম করে উঠে আসে না, এটা হচ্ছে ছেদন। আমরা দেখো না কোনো কিছু ছেদ করার জন্য, কোনো কিছু ছিঁড়ে ফেলার জন্য এটা ইউজ করি, সেই জন্য এটার নাম কি জানো? ছেদন দাঁত। এই যে ভাইয়া, এই যে কোনায়, এই যে এগুলো হচ্ছে ছেদন দাঁত। এই যে এটা, এখানে এটা, ঠিক আছে? এখানে এটা, এটা হচ্ছে কি দাঁত? ছেদন দাঁত। ছেদন মানে হচ্ছে কি, ইংলিশ নামটা কি? ক্যানাইন, ক্যানাইন টিথ, ঠিক আছে? আচ্ছা, তারপর যেগুলো একটু বড় বড় দাঁত আছে না, এই যে এখানে এগুলা, এই যে এখানে এগুলো হচ্ছে অগ্রপেশন। অগ্রপেশন, পেশন মানে তো বুঝি চিবানো, পেশন মানে কি? চিবানো, এম করে চিবানো, সেটা হচ্ছে কি? অগ্রপেশন। এবং ফাইনালি যেগুলো সবচেয়ে মোটা মোটা তিনটা, এগুলো কি? পেশন দাঁত। এবং সবার লাস্টে কি থাকে? আক্কেল দাঁত থাকে, তাই না? এগুলো কিন্তু পেশনেরই অংশ, ঠিক আছে? আক্কেল দাঁত অনেকের গজায়, আবার অনেকের গজায় না, একদম অনেক পরে গিয়ে গজায়, তাই না? অনেকে প্রায় 25 বছরে গিয়ে গজায়, অনেকের আবার পরে গিয়ে গজায়, অনেকে 22-23 বছরে গজায়, তাই না? আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া পুরোপুরি? ওকে, তাহলে ভাইয়া এগুলো তো পারবো আমরা। আচ্ছা, তাহলে অগ্রপেশন ইংলিশটা কি? অগ্রপেশন হচ্ছে প্রিমোলার। প্রি মানে তো বুঝতেছি অগ্র আর কি, ঠিক আছে? আর মোলার মানে তো পারবো, আর পেশন মানে কি? মোলার। এবার তো বুঝতে পারছি, তাই না? তাহলে ভাই দাঁত কয় রকম? 4 রকম। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবা, বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের প্রথমবার হচ্ছে, আমরা তো জানি প্রথমবার একবার দুধ দাঁত গজায়, তারপর হচ্ছে ফুললি আবার এটা রিপ্লেস হয়, তাই না? বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রিমোলার দাঁত গজায় না, মাথায় রাখবা। বাচ্চাদের প্রিমোলার দাঁত থাকে না। কি? বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁত থাকে না। মুখস্থ পারবো না এখন আমরা সব কিছু। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দন্ত সংকেত নিয়ে পড়বো, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই দিবা, ঠিক আছে? এটা দিলে তোমার নাম্বারটা বেড়ে যাবে, ঠিক আছে ভাই? এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে দন্ত সংকেতটা কি? দন্ত সংকেতটা হচ্ছে আমাদের, মানে আমাদের দাঁতগুলোকে টোটাল 4টা কোয়াড্রেন্টে ভাগ করছে। কোয়াড্রেন্ট মানে তো আমরা জানি, যেমন এই যে এখানে একটা, এভাবে একটা, ঠিক আছে? তাহলে আমি যদি ঊর্ধ্ব চোয়াল অর্থাৎ উপরের চোয়াল হিসাব করি, তাহলে এরকম যদি 2 ভাগ করি, তাহলে এদিকে 8টা, এদিকে 8টা। তারপর হচ্ছে আমি যদি নিচের চোয়াল হিসাব করি, এদিকে 8টা, এদিকে 8টা, তাহলে 4 কত হলো? 32টা হলো, ঠিক আছে? এই যে 8টা দাঁত, তাই না? ওই 8টা, প্রত্যেকটা 8টা দাঁতের একটা সংকেত আছে, এটাকে আমরা কি বলি? এরকম লেখো, I2 C1 P2 M3, এটা হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে? নিচেও ঠিক সেম, এটা হচ্ছে নিচের চোয়াল, ঠিক আছে? I2 C1 P2 M3। ভাইয়া এগুলো কি? আমাকে কি বলতে হবে? বলতে হবে না। দেখো, I মানে কি? ইনসিসর, C মানে ক্যানাইন, P মানে প্রিমোলার, লাস্টে M মানে কি? মোলার, ঠিক আছে? এই যে 2 মানে কি? তোমার এই যে তোমার এক কোয়াড্রেন্টে, মানে এই ধরো ঊর্ধ্ব চোয়ালের বাম সাইডে কয়টা দাঁত থাকবে? ওই যে ইনসিসর 2টা, তাহলে এদিকে 2টা, এদিকে 2টা, তাহলে আমার ছেদন দাঁত কয়টা? উপরে 4টা, তাই না? উপরে 4টা, নিচে 4টা, কয়টা? 8টা, ঠিক আছে? এম করে হিসাব বুঝছো না? আচ্ছা, তাহলে এটা পারবো তো, ক্যানাইন একটা, এদিকে ক্যানাইন একটা না, এদিকে একটা, তাই না? এটা মেইনলি মিন করতেছে, মানে এই সংকেতটা হচ্ছে এই যে I2 C1 P2 M3, এটা হচ্ছে প্রতি 4 কোয়াড্রেন্টের প্রত্যেকটা, মানে 8টা দাঁতের হিসাব আমি তোমাকে এখানে দিছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে 8টা, তাহলে 8টা, তাহলে এদিকে 2 দিকে, তাহলে কি 8 গুণ 2, এবং নিচের সাইডে কয়টা? 8টা ইন্টু 2, তাহলে কত হইলো? 16 এবং 16, টোটাল কয়টা? 32টা। ভাই এটা ভাগ দিয়ে দিও না, এটা কিন্তু ভাগ মিন করে না, ঠিক আছে? উপরে 16, নিচে 16, টোটাল কয়টা? 32টা। ভাই একদম পুরাপুরি হিসাব হয়ে গেছে না? পুরাপুরি পারবে না এখন? আশা করি দাঁত সম্পর্কে তোমার কোনো আর মানে প্যারা থাকবে না। যেমন এই যে তুমি এখন একটা, আমি তোমাকে একটা জিনিস কিন্তু শিখাইছি, ঠিক আছে? সাপোজ ধরো তোমার এই যে তোমার এইখানে দাঁত আছে না, এই আমার এখানে ক্যানাইন দাঁত আছে না, যেটা বের হয়ে আছে, যেটাতে আমরা বেসিক্যালি এই যে মাংস টাংস ছিঁড়ি, তোমার ধরো ক্যানাইন দাঁতের পরবর্তী এই দাঁতটাতে অনেক ব্যথা করতেছে, ঠিক আছে? এখন ধরো তুমি ডেন্টিস্টের কাছে গেছো, তুমি ডেন্টিস্টের কাছে গিয়ে এরকম করে দেখাচ্ছ না, তুমি বলতেছো আমার দাঁত আছে না, তার ঊর্ধ্ব চোয়ালের ডান সাইডে যে প্রিমোলার, তার প্রথম প্রিমোলার দাঁতটাতে আমার ব্যথা। ডেন্টিস্ট তো অবাক হয়ে যাবে, কিরে এখন 9-10-এ পরে একটা বাচ্চা, ও এখন এগুলো জানে। সো এই প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে এটাই মিন করতেছি, প্রাত্যহিক জীবনে এটা ইউজ করবা,
তাহলে আমি কি বলতেছি, আমার ঊর্ধ্ব চোয়ালের রাইট সাইডে যে প্রিমোলার দাঁত আছে তার প্রথমটাতে অর্থাৎ ফার্স্ট যে প্রিমোলার সেটাতে ব্যথা করতেছে। দ্যাট মিনস ভাই আমি কোনটা মিন করতেছি, এই যে সাপোজ ধরো এটা হচ্ছে নিম্ন চোয়াল আর এটা হচ্ছে সাপোজ ঊর্ধ্ব চোয়াল, তাহলে ঊর্ধ্ব চোয়ালে এটা হচ্ছে ক্যানাইন দাঁত, তারপরে এইটা হচ্ছে কি ফার্স্ট প্রিমোলার দাঁত। তাহলে ও তো বুঝে যাবে, কারণ প্রিমোলার দাঁত আছে কয়টা, দুইটা, এই যে দেখো P2 মানে কি প্রিমোলার দুইটা। তাহলে বা পুরোপুরি বুঝছি না জিনিসটা, এটা একটু তুমি মাথায় রাখবে, এটা বই না বাট এটা মাথায় রাখবে, তাহলে তোমার নাম্বারটা অনেক বেড়ে যাবে। আর যারা এটা বুঝতেছো না তারা আরেকবার দেখো, দেখো এটা মুখস্থ করবে, এটাকে আর মুখস্থ করা লাগবে তোমার। দেখো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের কয়টা, 4টা কর্তন দাঁত, মুখস্থ করতে হবে, কখনো করতে হবে না। কেমন, আমি তোমাকে অলরেডি বুঝাই দিচ্ছি না। I2 ইনসিসর মানে কর্তন না, I2 মানে কি এদিকে দুইটা, তাহলে আবার এদিকে দুইটা, তাহলে নিচে দুইটা দুইটা, তাহলে কত টোটাল কয়টা হলো, 4টা। মানে উপরে প্রত্যেকটা চোয়ালে এই যে দেখো, তাহলে কয়টা, 8টা। এটা কিন্তু ইংলিশে লিখছে, ঠিক আছে, এই যে দেখো ইংলিশে। তাহলে 8টা কর্তন দাঁত, 4টা ছেদন দাঁত, 8টা অগ্রপেশন, 8টা পেশন, টোটাল কয়টা, 32টা দাঁত থাকে এবং আক্কেল দাঁত 0 থেকে 4টা থাকতে পারে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, ঠিক আছে, এটা এমসিকিউর জন্য পড়বা। ভাই পারবো না, ইনশাল্লাহ পারবো। আচ্ছা এখন আমরা দাঁতের গঠন পড়বো, একটা দাঁতের যে গঠন এটা পড়বো, এটা তোমার পরীক্ষার সিকিউর জন্য লাগবে, ঠিক আছে, সিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। সো ভালো করে একটু বোঝার ট্রাই করো। একটা দাঁতের মেনলি 3টে অংশ থাকে, কি কি, মুকুট, মূল এবং কি গ্রীবা। এটা একটু ভুল, মানে একটা কি বলবো, মানে সিরিয়ালি দেয় না আর কি। ফার্স্টে মুকুট, তারপর গ্রীবা, তারপর সবার নিচে মূল। আমরা তো জানি মূল তো কোথায় থাকে, সবার নিচে থাকে না, এখানেও সেম, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের চিত্র দিয়ে বুঝাই, তাহলে মুকুট, মূল আর কি গ্রীবা, তাই না। এই যে দেখো তুমি চিত্রটা দেখো, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে এটা হচ্ছে মুকুট, এই উপরের অংশটা মুকুট, তারপর দাঁতের যে পার্টটা হচ্ছে মাড়ির মধ্যে ঢুকানো থাকে না, ওইটা হচ্ছে গ্রীবা, এবং যেটা একদম তোমার কি আমাদের অস্থির মধ্যে, মানে আমাদের কি যে এখানে ম্যান্ডিবল অর্থাৎ চোয়ালের অস্থি আছে না, অস্থির মধ্যে যেটা ঢুকানো থাকে সেটা হচ্ছে কি মূল। বুঝতে পারছি কয়টা অংশ, 3টে অংশ। এবার আসি, তাহলে এবার প্রত্যেকটা দাঁত যেসব উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ এখন তো আমরা অংশ পড়ছি, এখন একটা দাঁত অনেকগুলো জিনিস নিয়ে গঠিত। তাহলে কি কি একটু পড়ি। তাহলে আমরা ফার্স্টে কি দেখতেছি, ডেন্টিন। ডেন্টিনে মানে হচ্ছে কি দাঁতের প্রধান উপাদান, মানে দাঁত কি দিয়ে গঠিত, দাঁত ডেন্টিন দিয়ে গঠিত। এটা পারবা, দাঁত কি দিয়ে গঠিত, দাঁত ডেন্টিন দিয়ে গঠিত, ঠিক আছে। দাঁতের যেটা মেইন অংশ সেটাই হচ্ছে ডেন্টিন। দেখো তাহলে ডেন্টিন কোনটা, এই যে দেখো, এই যে এখানে হলুদ কালার যেটা দেখতেছি না ভাইয়া, এইখান থেকে এটা, এটা পুরাটা হচ্ছে কিন্তু কি আমাদের ডেন্টিন, ঠিক আছে। এই যে পুরা যে ইয়েলোইশ কালারটা এটা হচ্ছে ডেন্টিন, অর্থাৎ দাঁত মেইনলি গঠিত হয়েছে কি ডেন্টিন। এখন ডেন্টিনের উপর আমরা কি দেখতেছি, এই যে সাদা অংশটা এইরকম করে সাদা, এই যে উপরে মানে আমাদের যেটা বাইরে আমরা দেখতেছি আর কি সাদা সাদা, ওইটা হচ্ছে মেইনলি কি এনামেল। এনামেল শব্দটা আমরা সবাই শুনছি না, ওর দাঁতের এনামেল নষ্ট হয়ে গেছে, সেজন্য কিছু একটা খাইলে তার সেন্সিটিভিটি হচ্ছে, তাই না, ওই এনামেলটা বেসিক্যালি নষ্ট হয়ে যায়। তাহলে তারপর কি আছে এনামেল, তাহলে এনামেলটা কি ডেন্টিনের উপরে ভাগে, তাই না, উপরে ভাগে কি থাকে এনামেল থাকে। তোমার জানা লাগবে এনামেল কি দিয়ে গঠিত। এনামেল এবং ডেন্টিন দুইটাই কিন্তু কি দিয়ে গঠিত, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড, এই 3টা নিয়ে গঠিত। কি কি দিয়ে, একদম টুটস্থ, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড। পারবা না ভাইয়া, আশা করি পারবা। তাহলে এই 3টা নাম মুখস্থ রাখবা, ঠিক আছে। এগুলো তো রাসায়নিক উপাদান আমরা বুঝতেছি। এখন যখন আমরা অতিরিক্ত কি খাই, অতিরিক্ত লজেন্স খাই, কিংবা অতিরিক্ত লজেন্স খাওয়ার কারণে দাঁতের মধ্যে কি করে জীবাণু আক্রমণ করে, এবং জীবাণু আক্রমণ করার কারণে তোমার এই যে তোমার লেয়ারের মধ্যে উপাদানগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং যখনই এই লেয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ যখনই এনামেল ক্ষতিগ্রস্ত হবে, তখনই কিন্তু আমাদের দাঁতটা শিরশিরে অনুভূতি হবে, ঠিক আছে। অর্থাৎ দাঁতের এনামেলের ভিতরে যে ডেন্টিন আছে না, তার ভিতরে কি থাকে, স্নায়ুরজ্জু থাকে। তো যদি এনামেলই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ডিরেক্ট স্নায়ুরজ্জুতে আঘাত হচ্ছে না, স্নায়ুরজ্জুতে লাগতেছে না, তো লাগার কারণে কি হয়, ওই জিনিসটা তোমার শিরশিরে একটা ফিল হয়, ঠিক আছে। বুঝতে পারছো ভাইয়া। আচ্ছা তারপর আসি আমাদের দন্তমজ্জা, বা যেটাকে ইংলিশে বলে পাল্প, পাল্প, ঠিক আছে, পাল্প। এটা হচ্ছে দাঁতের মেইন ভিতরের অংশ, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের দন্তমজ্জা, এই যেটা, এই যেটা এইখানে রক্তজালক দেখতেছো না, এই যেটা, এটা হচ্ছে আমাদের দন্তমজ্জা বা পালভ। এটাকে দন্তমজ্জা কেন বলতেছি, মজ্জা মানে তো জানো, এটার মধ্যে রজ্জু থাকবে, কি থাকবে, এটার মধ্যে বিভিন্ন রকম ধমনী শিরা এগুলা থাকবে। এই যে দেখো ভাই এটার মধ্যে কি দেখতেছি আমরা, বিভিন্ন ধরনের রক্তজালক দেখতেছি, তাই না। এটা হচ্ছে দাঁতের একদম সবার ভিতরের অংশ, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, দন্তমজ্জা বলবো, ঠিক আছে। এটার সম্পর্কে একটু পড়ো, এখানের ভেতরে কি থাকে, ধমনী শিরা, স্নায়ু এবং নরম কোষ থাকে। এটা দন্তমজ্জার কাজ কি, আমরা জানি যেহেতু এখানের মধ্যে ধমনী শিরা সাপ্লাই আছে, দ্যাট মিনস কি করবে, পুষ্টি সরবরাহ করবে।
যেখানের মধ্যে ধমনী শিরা সাপ্লাই আছে, তো ধমনী শিরা মানে কি, ওখানে রক্ত যাচ্ছে। আর রক্তের একটা প্রধান কাজ কি, রক্ত পুষ্টি সরবরাহ করে, তাই না? আমরা যে খাবার দাবার খাই এগুলো তোমার শোষণ হয় কিসের মাধ্যমে পরিবাহিত হয়, এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে সেগুলো বিভিন্ন অঙ্গতন্ত্রে চলে যায় এবং ওখানে পুষ্টি সাপ্লাই দেয়, ঠিক আছে? ওখানে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই দেয় এবং ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্যপদার্থগুলো নিয়ে ফাইনালি ফুসফুস দিয়ে এবং প্রস্রাব দিয়ে কিংবা ডেফিকেশনের মাধ্যমে মল দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? পারবা? এরপর আসি সিমেন্ট। ভাই সিমেন্ট মানে তো আমরা সবাই জানি, তাই না? যেটা হচ্ছে একদম তোমার কি কোরটা তৈরি করতেছে, একদম কোর। এই যে দেখো দাঁতের ভিতরে যে এই যে তোমার এটা চোয়াল আছে না, এই যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে চোয়াল, ঠিক আছে? মানে চোয়ালের অস্থি, ঠিক আছে? অস্থিগুলো বা হাড়গুলা, এই চোয়ালের অস্থির ভিতরের দিকে দেখবে একটা লেয়ার আছে, এই যে দেখো একটা লেয়ার, এই যে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে মেইনলি আমাদের সিমেন্ট, ঠিক আছে? সিমেন্টের ভিতরে কি থাকে, আমাদের ডেন্টিনটা থাকতেছে। এই যে দেখো দাঁতের মূল যে অংশ ডেন্টিন, মাথায় রাখবা দাঁতের মূল অংশের নাম কি, ডেন্টিন। ওই ডেন্টিনটাকে কি করতেছে, সিমেন্টটা আবৃত করে রাখতেছে। আমরা তো জানি সিমেন্টের কাজই তো এটা, তাই না? আচ্ছা, এই সিমেন্টের সাহায্যে দাঁত কার সাথে আটকানো থাকে, মাড়ির সাথে আটকানো থাকে। কার সাথে, মাড়ির সাথে। দাঁতটা দেখো না মাড়ির সাথে আটকানো থাকে, আমরা যখন তুলতে যাই অনেক কষ্ট করে তোলা লাগে, যাদের দাঁত ফেলতে হয়, তাই না? ওইটা বেসিক্যালি সিমেন্টের সাথে, সিমেন্ট দিয়ে আটকানো থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভাই দাঁত পারবো না পুরোপুরি, দাঁত পারবো। দাঁতের চিত্র যেটা আমি তোমাকে বুঝাইলাম ওই চিত্রটা তুমি 3-4 বার প্র্যাকটিস করবা, তাহলে তুমি চিত্রটা মোটামুটি ভালো করে পারবা, ঠিক আছে ভাইয়া? চিত্রটা লাগবে তোমার। আচ্ছা, এবার আসি তার পরবর্তী অংশে, গলবিলে। মানে আমরা দাঁত শেষ করছি, এখন কই, এই গলবিলে গেছি, ঠিক আছে? গলবিল, গলবিল ইংলিশ নাম কি, ফ্যারিংস। কি নাম, ফ্যারিংস। এত কিছু জানা লাগবে না। ফ্যারিংসের মাধ্যমে খাবারটা কই যাচ্ছে, খাবারটা আমাদের অন্ননালীতে যাচ্ছে। মানে গলবিলের দুইটা অংশ থাকে, মানে গলবিল দিয়ে দুইটা ছিদ্র থাকে। একটা হচ্ছে আমাদের যেটা অন্ননালীতে প্রবেশ করছে, আরেকটা হচ্ছে যেটা শ্বাসনালীতে প্রবেশ করছে। তাহলে কি আছে, আমরা যে গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছি না, চাইলে আমরা নাক দিয়ে নিতে পারি, গাল দিয়ে নিতে পারি, তাই না? তো গাল দিয়ে নিঃশ্বাস নিয়ে যেটা শ্বাসনালীতে যাচ্ছে না, তাহলে মাথায় রাখবো আমাদের সামনে যেটা অংশ আছে যেটা আমরা ধরতে পারতেছি সেটা হচ্ছে শ্বাসনালী। ঠিক শ্বাসনালীর পিছনের দিকে থাকে কি, আমাদের অন্ননালী, ঠিক আছে? এগুলো ইংলিশটা আমরা মাথায় রাখবা। তাহলে সামনে থাকে কি, ট্রাকিয়া। ট্রাকিয়া মানে হচ্ছে কি, শ্বাসনালী। এবং ট্রাকিয়ার পিছনে থাকে কি, ইসোফ্যাগাস। ইসোফ্যাগাসের বাংলা কি, অন্ননালী, ঠিক আছে? ওকে, এই যে দেখো অন্ননালী, খাবারটা কই গেল, গলবিল দিয়ে অন্ননালীতে গেল। এবং এটাই হচ্ছে বেসিক্যালি কিসের মতো জানো, অনেকটা সাপের দেহের মতো। সাপ দেখো না একটা খাবার যখন বড় একটা খাবার খেয়ে ফেলে, তখন দেখো না খাবারটাকে কিভাবে নিচে নেয়, এরকম করে করে তোমার কি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই যে তোমার পেশিগুলা সংকোচন প্রসারণ হয়ে খাবারটা নিচে যায় না, একজ্যাক্ট গলবিলও সেম কাজটা করে। গলবিলের মাঝখানে কিন্তু কোনো ফাঁক থাকে না, কিন্তু যে মাত্র খাবারটা যায় ও হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা পাকস্থলীতে পৌঁছায় দেয়, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা পাকস্থলী। এটা একটু ভালো করে পড়বা, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, পাকস্থলী তো অলরেডি ভাই আমি দেখাই ফেলছি। পাকস্থলী কই থাকে, অন্ননালী। এই যে অন্ননালী নামলো না, অন্ননালী এবং যে ক্ষুদ্রান্ত তার মাঝের অংশটার নামই কি, পাকস্থলী, তাই না? এটা হচ্ছে একটা থলির মতো অংশ, তাই না ভাইয়া? কিসের মতো, থলির মতো অংশ, ঠিক আছে? আমি তোমাদের পরবর্তী চিত্র দেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া? এই যে দেখো, এই যেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর উপরে কি থাকবে, অন্ননালী থাকবে। এবং পাকস্থলীর নিচ থেকে কি শুরু, এই যে নিচ থেকে কি শুরু, ক্ষুদ্রান্ত শুরু। ওই যে দেখছো না, এই যে দেখো ডিউডেনাম। ডিউডেনাম মানে কি, ওই যে বললাম ক্ষুদ্রান্তের তিনটা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে? তার প্রথম অংশটা শুরু হয়েছে আর কি। তাহলে মাঝের অংশটা কি, পাকস্থলী, যেটা দেখতে অনেকটা কিসের মতো, থলির মতো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি পাকস্থলী, হ্যাঁ। তাহলে দেখো পাকস্থলীর কাজ কি, পাকস্থলীর যে প্রাচীর যে আছে, পাকস্থলীর যে থলির মতো না, তার প্রাচীরটা হচ্ছে পুরু থাকে। তো পাকস্থলীর কাজ কি করে, আমি বলছিলাম না, পাকস্থলী খাবারকে কি করে, সংকোচন প্রসারণের মাধ্যমে মণ্ডতে পরিণত করে। এই জন্য পাকস্থলীর প্রাচীরটা পুরু থাকে। এই যে দেখো সংকোচন প্রসারণ করে খাবারকে কি, মণ্ডে পরিণত করে। মাথায় রাখবে পাকস্থলী কি করে, খাবারকে মণ্ডে পরিণত করে। এবং পাকস্থলী থেকে কি নিঃসৃত হয়, গ্যাস্ট্রিক রস। এই যে দেখো পাকস্থলীর মধ্যে তোমার এটা লিখে রাখতে পারো, পাকস্থলীর মধ্যে 3.5 মিলিয়ন 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। পিট মানে হচ্ছে গ্রন্থি টাইপের আর কি। তাহলে কত থাকে, 3.5 মিলিয়ন, বুঝতেছো? অনেক, ঠিক আছে? পুরা গ্যাস্ট্রিক যে প্রাচীর, পাকস্থলীর যে প্রাচীর, সে পুরা প্রাচীর জুড়ে কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থি কি নিঃসৃত হয়, গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক রসের মধ্যে কি থাকে, HCl থাকে, তাই না? ওই HClটা কি করে, খাবারকে পরিপাকে রাসায়নিকভাবে সহায়তা করে। অর্থাৎ HClটা আমি কি করে একটু পরে বলতেছি, কোনো সমস্যা নাই, বাট বুঝতে পারছো তো, এটা খাবার পরিপাকে অংশ নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসি অন্ত্র। অন্ত্র মানে কি, ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন মানে কি, ক্ষুদ্রান্ত আর কি বৃহদান্ত। অন্ত দুই ভাগে ডিভাইডেড না, একটা ক্ষুদ্রান্ত একটা কি বৃহদান্ত, তাই না? এবং দুইটার একসাথে নাম কি, কি
অন্ত্র। তাহলে আমরা ফার্স্টে পড়বো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্র মানে কি? স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এটা কোত্থেকে কই পর্যন্ত বিস্তৃত এটা মুখস্থ করতে হবে। মানে পাকস্থলী থেকে শুরু হয়েছিল না অন্ত্রটা, ক্ষুদ্রান্তটা, এবং বিস্তৃত কই পর্যন্ত? অবশ্যই বৃহদন্ত্র পর্যন্ত। তারপর বৃহদন্ত্র থেকে শুরু হয়ে কই পর্যন্ত? অবশ্যই মলাশয় পর্যন্ত, এবং মলাশয় থেকে কই? পায়োছিদ্র দিয়ে বের হয়ে যাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, তাহলে পেঁচানো যে ক্ষুদ্র যে নালী তাকে আমরা কি বলতেছি? ক্ষুদ্রান্ত বলতেছি, ঠিক আছে ভাই, পারবা? আচ্ছা, ক্ষুদ্রান্তের আবার তিনটা অংশ, এই যে বললাম না, ডিউডেনাম, জেজুনাম, আর একটা কি? ইলিয়াম, ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রান্তের যে ডিউডেনাম, এখানে কিন্তু পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়, ঠিক আছে। আমরা অলরেডি পড়ছি, কিন্তু অলরেডি না পড়লেও সমস্যা নেই। আমরা একটা জিনিস একটু পরে যখন যাব তখন জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। ওই যে তোমার ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু বিভিন্ন নালী উন্মুক্ত হয়, কারণ ক্ষুদ্রান্তের মধ্যে প্রধান পরিপাক ক্রিয়াটা হয়ে থাকে, ঠিক আছে। সো যেহেতু আমার পরিপাক ক্রিয়া হওয়া লাগবে, সো অবশ্যই আমার এখানে বিভিন্ন রকম এনজাইম আসা লাগবে না। সো এই জন্য পিত্তথলি যে আছে না, পিত্তথলিতে আমরা সবাই দেখছি কোরবানের সময় আমরা দেখি না পিত্তথলিটা কেটে ফেলে দেয়, যেটা কই অবস্থান করে? যকৃতের নিচে, ঠিক আছে। ওইটা হচ্ছে একটা প্রধান কি খাবার পরিপাকক হিসেবে কাজ করে। আর একটা মেইন খাবার পরিপাকের জন্য কে কাজ করে? অগ্নাশয়। তাহলে ওই দুইখান থেকে দুইটা নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে ডিউডেনাম অংশে কি আসে? ওই এনজাইমগুলো আসে, বুঝতে পারছো? আচ্ছা, মানে রসগুলা আসে। এবং পিত্তনালীর মাধ্যমে যকৃতের মধ্যে যে পিত্তরস, যকৃতের পিত্তরস এবং অগ্নাশয়ের রসগুলা ডিউডেনামে এসে পৌঁছে, ঠিক আছে। ক্ষুদ্রান্তের গায়ে আবার তার নিজস্ব কি থাকে? আন্তরিক গ্রন্থিও থাকে। তাহলে আমি গ্রন্থি কয়টা পাইলাম? একটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, আর একটা হচ্ছে আন্তরিক গ্রন্থি, ঠিক আছে। আর পিত্তটা হচ্ছে কোনো গ্রন্থি না, সেটা হচ্ছে একটা রস। কি রস? পিত্তরস। কোত্থেকে নিশ্চিত হচ্ছে? কোত্থেকে আসতেছে? পিত্তথলি থেকে আসতেছে। ওই পিত্তথলিটা কই অবস্থান করে? যকৃতের নিচে, ঠিক আছে, যকৃতের একদম নিচে লাগানো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন ক্ষুদ্রান্ত দেখতে কিরকম? ক্ষুদ্রান্তের যে ভিতরের প্রাচীরটা আছে না, সেটা হচ্ছে কিসের মতো জানো? অনেকটা আমি তোমাকে দেখাই, এইরকম এরকম, অর্থাৎ ক্ষুদ্রান্তের প্রাচীরটা কাইন্ড অফ আঙ্গুলের মতো প্রক্ষেপিত হয়ে আছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা অংশকে কি বলে? ভিলাই বলে। কি নাম ভাই এগুলার? ভিলাই, ঠিক আছে। এবং এই যে ভিলাই থাকার কিন্তু একটা স্পেসিফিক কারণ আছে, ঠিক আছে। এই ভিলাসটাই মেনলি কি করে? খাবারকে পরিপাকৃত যে খাবারটা ওইটাকে শোষণ করে। খাবার তো ভাই মেইন পরিপাক কই হয়ে যায়? পাকস্থলীর মধ্যে হয়ে যাচ্ছে, মানে খাবারের যে পরিপাক মানে কি মন্ড হয়ে যাচ্ছে। এবং ক্ষুদ্রান্তে গিয়ে কী হয়? খাবারটা ফাইনালি পরিপাক হয়, এবং পরিপাক হওয়ার পরে ক্ষুদ্রান্তে বেসিক্যালি খাবারটা কি হয়ে যায়? শোষণ হয়ে যায়, বুঝতে পারছো? কিসের মাধ্যমে? ভিলাসের মাধ্যমে। ভিলাই আর ভিলাস দুইটাতে সেম ওয়ার্ড, তাই না? ভিলাস হচ্ছে এক বচন, ভিলাই হচ্ছে বহু বচন, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে এগুলা লিখছে। তাহলে ভিলাস কাকে বলে? এগুলো মুখস্থ করবা। এই যে এটা ভিলাস, ঠিক আছে, আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ। এখন আসি বৃহদন্ত্র। বৃহদন্ত্র মানে কি? লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন কোত্থেকে? ওই যে বললাম না, ক্ষুদ্রান্তের লাস্ট অংশ কি ছিল? ইলিয়াম ছিল, তাই না? সো ইলিয়াম থেকে শুরু করে একদম পায়ে পর্যন্ত বিস্তৃত যে মোটা, মানে ক্ষুদ্রান্তের যে প্রাচীর, মানে তোমার ইয়াটা কিন্তু একদম চিকন, তাই না? আর বৃহদন্ত্রগুলো কিন্তু মোটা, ঠিক আছে। সো মোটা যে নলাকৃতির অংশ, এটাকে আমরা কি বলি? বৃহদন্ত্র বলি। আবার বৃহদন্ত্র তিনটে অংশে বিভক্ত, বললাম না, কি? সিকাম, কোলন, একটা কি? মলাশয়, ঠিক আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, দেখো না, আমরা যখন ছোট থাকি কিংবা বড় হলে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তোমার অ্যাপেন্ডিক্স, পড়ছো না? অ্যাপেন্ডিক্স অনেক ব্যথা করে, তখন অ্যাপেন্ডিক্সের অপারেশন করে অ্যাপেন্ডিক্সটাকে ফেলে দিতে হয়। এটা বেসিক্যালি কোথায় থাকে? এটা বেসিক্যালি সিকামের সাথে আটকানো থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর পয়েন্ট। এই যে দেখো, সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের একটা কি থাকে? পরিবৃদ্ধি থাকে, বুঝতে পারছো? মানে শুরু হয় কোন দিক থেকে জানো? ডান দিক থেকে। মানে ডান দিকে এখানে সিকাম থাকে, সিকাম থেকে শুরু করে এভাবে হচ্ছে কোলন, কোলন দিয়ে ফাইনালি মলাশয় হয়ে ওখানে কি পায়োছিদ্র দিয়ে মলটা বের হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে কি ডান অ্যাপেন্ডিক্স কোন দিকে থাকে? ডান সাইডে থাকে। কার সাথে লাগানো? সিকামের সাথে লাগানো, ঠিক আছে। এটা সিকামটা কার পার্ট? অবশ্যই বৃহদন্ত্রের পার্ট। বৃহদন্ত্রে কি কি আছে? সিকাম, কোলন এবং কি? মলাশয়। এবং এই বৃহদন্ত্র কি তৈরি করে? মল তৈরি করে, ঠিক আছে। কি তৈরি করে? মল তৈরি করে। এবং মলটাকে কোথায় জমা রাখে? মলাশয়ে জমা রাখে। এবং যেই মাত্র আমার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত জমা হয়, তখন আমার উদ্দীপনা আসে, এবং পরবর্তীতে আমরা কি করি? ডেফিকেশন করি। আমি খুব ভদ্র ভাষায় ইউজ করতেছি আর কি, ঠিক আছে। ডেফিকেশন মানে হচ্ছে মল করা, মানে এক কথা বললে যেটা বুঝতেছো এটাই আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি পায়ু। পায়ুর ইংলিশ কি? অ্যানাস, তাই না? আচ্ছা, পায়ু মানে তো আমরা জানি এটা হচ্ছে পশ্চিম নালীর শেষ ছিদ্রপথ, তাই না? যেটা দিয়ে যে খাবারগুলো শোষণ হয় নাই, রাফেজ যেগুলো আর কি, যে খাবারগুলো শোষণ হয় নাই এবং কি যেগুলা আমাদের বর্জ্য পদার্থ, এগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, অপরিপাকৃত অংশ। আচ্ছা, এখন ভাই আমাদের পশ্চিম নালী পুরা পরে ফেলছি না? নালী তো সব পরে ফেলছি, মানে এতক্ষণ যা পড়েছি সবগুলো পশ্চিম নালী না। এখন আমরা কি পড়বো? পশ্চিম গ্রন্থি। মানে কি কি গ্রন্থিগুলা বা গ্ল্যান্ডগুলা বা অঙ্গগুলা আমাদের কি রস সাপ্লাই দিচ্ছে বা এনজাইম সাপ্লাই দিচ্ছে, ওই এনজাইমগুলা খাবারের রাসায়নিক পরিপাক করতেছে, ঠিক আছে। তাকে আমরা কি বলি? পৌষ্টিক গ্রন্থি বলি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বলি, ঠিক আছে। এই যে দেখো, যেসব গ্রন্থির রস
খাবার পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে কি বলি পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বলি। এখন পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি কয়টা আছে টোটাল দেখো, ফার্স্টেরটা হচ্ছে আমি সিরিয়ালি যাই লালা গ্রন্থি। ভাইয়া লালা গ্রন্থি সম্পর্কে অলরেডি বলে ফেলছি না, স্যালাইভারি গ্ল্যান্ড কি কি আছে 3 জোড়া, কি কি প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। কোনটা কোন অবস্থানে আছে এই যে দেখো প্যারোটিড চোয়ালের নিচে, চোয়াল মানে কি মেন্ডিবল, তার মানে কি এক জোড়া সাবম্যাক্সিলারি, ঠিক আছে। আচ্ছা তোমার এটা হচ্ছে সাবম্যাক্সিলারি হবে না, এটা হচ্ছে তোমার সাবমেন্ডিবুলার হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমার বইয়ের মধ্যে সাবম্যাক্সিলারি দিছে, সো সাবম্যাক্সিলারি পড়তে পারো, বাট এটা অ্যাকচুয়ালি এখানে ভুল দিছে, ঠিক আছে। এটা কি হবে সাবমেন্ডিবুলার, মাথায় রাখবা কি হবে সাবমেন্ডিবুলার। সো পরীক্ষা অপশনে যদি সাবম্যাক্সিলারি না দিয়ে সাবমেন্ডিবুলার দেয়, মাথায় রাখবা দিস ইজ অবভিয়াসলি কারেক্ট, ঠিক আছে। এটা মাথায় রাখবা, এটা অ্যাকচুয়াল আনসার কিন্তু সাবমেন্ডিবুলার হবে, সাবম্যাক্সিলারি না। সো এখানে এটা ভুল দিছে, বাট বই যেহেতু দিছে সো এটা এভাবে রাখবা। তারপর আমরা বলছি চিবুক, চিবুক মানে কি আমরা বললাম ওই যে জিহ্বা বরাবর নিচে, জিহ্বা কি বলছি লিঙ্গুয়া, তো লিঙ্গুলার নিচে কি থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ঠিক আছে। কয় জোড়া 3 জোড়া, ঠিক আছে। প্রথমটা কি লালা গ্রন্থি, ওই লালা গ্রন্থিতে কি নিঃসৃত হয় লালা বা স্যালাইভা নিঃসৃত হয়, যেটা খাবারটাকে পিচ্ছিল রাখে, মানে খাবারটা যাতে অন্ননালী দিয়ে প্রবেশ করে ফেলে, ঠিক আছে। এবং লালার মধ্যে কি থাকে টাইলিন এবং মল্টেজ থাকে। টাইলিন এবং মল্টেজ কি করে খাবারকে পরিপাকে সাহায্য করে। কোন ধরনের খাবার শর্করা জাতীয় খাবার, ঠিক আছে। মানে শর্করা জাতীয় খাবারকে মানে হালকা একটু সরল করে, পুরোপুরি করে না কিন্তু, পুরোপুরি পরিপাক কই হবে অবশ্যই ক্ষুদ্রান্তে হবে, তাই না, মানে জাস্ট মুখের মধ্যে হালকা একটু পরিপাক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার দিচ্ছি, যকৃৎ বা লিভার, ঠিক আছে। লিভার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌষ্টিক গ্রন্থি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানের মধ্যে সব কিছু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যকৃৎ সম্পর্কে একটু জানি। যকৃৎ কই থাকে আমি বলছিলাম না, যকৃৎ থাকবে ডান সাইডে, ঠিক আছে। আচ্ছা দেখো এইটা দেখলে বুঝতে পারবা, এই যে দেখো আমি যদি এভাবে দাঁড়াই তাহলে আমার বাম সাইড হচ্ছে কি থাকতেছে পাকস্থলী থাকতেছে, এবং আমার ডান সাইডে কি থাকতেছে যকৃৎ থাকতেছে, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় কি থাকতেছে বড় করে ফুসফুস থাকতেছে, এইদিকে বাম সাইডে কি থাকে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ড থেকে নিচে কি থাকে পাকস্থলী থাকে, ঠিক আছে। পাকস্থলীর নিচে আবার কি আছে, এই যে পাকস্থলীর নিচে কি থাকে অগ্নাশয় থাকে, ঠিক আছে ভাইয়া। এবং পাকস্থলীর ডান সাইডে কি থাকে যকৃৎ থাকে, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা এবং যকৃতের নিচে কি লাগানো বলছি পিত্তথলি বলছি, তাই না। এই যে দেখো এটা হচ্ছে পিত্তথলি, এটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে। এটা হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে ভাইয়া বুঝতে পারছো। আচ্ছা পরবর্তীতে আবার আসবো, সমস্যা নেই, আপাতত একটু বুঝাই দিই। তাহলে যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে কি বড় গ্রন্থি, ঠিক আছে। পারবা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি যকৃৎ, অনেকবার এমসিকিউতে আসে মানবদেহের নিচে কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি, আনসার কি দিবা যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি, সবচেয়ে বড় তন্ত্র কি, এটা এটা হচ্ছে স্কিন বা ত্বক, ঠিক আছে। মানবদেহের সবচেয়ে বড় কি তন্ত্র বা মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, এটা মাথায় রাখবো। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে স্কিন বা ত্বক, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর সবচেয়ে বড় গ্রন্থি কি যকৃৎ, ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। আচ্ছা যকৃতের কোটা 2টা খণ্ড আছে, একটা হচ্ছে ডান, ঠিক আছে, আর একটা হচ্ছে বাম, ঠিক আছে। আচ্ছা মেইনলি হচ্ছে যকৃৎ হচ্ছে কি জানো, যকৃৎ হচ্ছে 4টা খণ্ড আছে, বাট 4টা খণ্ডকে আমরা দেখতে পাই না, আমরা জাস্ট ডান আর বাম দেখতে পাই, ঠিক আছে। 4টা খণ্ডের নাম কি ডান বাম কোয়াড্রেট করেট, এখানে কি আছে না নাই, তাহলে মাথায় রাখবে এই যে দেখলাম না 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, তাহলে 4টা খণ্ডের কিন্তু নাম আছে, ঠিক আছে। ডান বাম তো পারি, আর 2টা নাম কি লেখো সবাই লিখে নিতে পারো কোয়াড্রেট, এগুলাকে বেসিক্যালি বোঝা যায় না, ঠিক আছে, এগুলাকে লাগে এরা কি ডান বামি, ঠিক আছে। কোয়াড্রেট আর একটা কি কর্ডেট, এই 4টা খণ্ড নিয়ে যকৃৎ গঠিত। ডান খণ্ডটা সবচেয়ে বড়, ওই ডান খণ্ডের নিচে কি থাকে আমাদের পিত্তথলিটা থাকে। আচ্ছা এবং যকৃৎ কি কি দিয়ে গঠিত, প্রত্যেকটা খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র লোভিউল দিয়ে গঠিত, তাহলে যকৃৎ কি দিয়ে গঠিত লোভিউল দিয়ে গঠিত, ঠিক আছে। ওই লোভিউলের মধ্যে কি থাকে অনেকগুলা মানে অনেক কোষ থাকে। তো যেহেতু যকৃৎ কোষ, আমরা তো জানি যকৃতের ইংলিশ কি হ্যাপাটিক, তাই না। আমরা তো যকৃৎ সম্পর্কে জানি কিছু বলে হ্যাপাটিক, ওই যে তার হচ্ছে কি হ্যাপাটিক ডিজিজ হয়েছে। হ্যাপাটিক ডিজিজ মানে কি যকৃতের রোগ হওয়া, ঠিক আছে, হ্যাপাটাইটিস বলে, তাই না, হ্যাপাটাইটিস বলে, যকৃতে ইনফ্লামেশন বা ব্যথা হলে তাকে হ্যাপাটাইটিস বলে। আচ্ছা হেপাটাইটিস নাম তো সবাই শুনছি, তাই না। আচ্ছা তাহলে ওই যে যকৃতের যে কোষগুলো এগুলো কই থাকে লোভিউলে থাকে, লোভিউল মানে খণ্ড খণ্ড, তার মধ্যে অনেকগুলো কোষ অবস্থান করে, বুঝতে পারছো। আচ্ছা তাহলে ওই যে যকৃতের কোষ ওগুলোর নাম কি হ্যাপাটোসাইট, তাহলে যকৃৎ যে কোষ, এই যে কোষের নাম কি, যকৃৎ কোষের নাম কি হ্যাপাটোসাইট, কি নাম হ্যাপাটোসাইট, সাইট মানে তো কোষ, তাই না, এটা আমরা জানি, আমি বুঝলাম সাইটের বাংলা হচ্ছে কোষ, যেহেতু হ্যাপাটিক মানে কি লিভার, তো হ্যাপাটোসাইট মানে হচ্ছে যকৃৎ কোষ। আচ্ছা এই যে যকৃৎ কোষগুলো কি তৈরি করে
পিত্তরস তৈরি করে। কি তৈরি করে? পিত্তরস। কি তৈরি করে? পিত্তরস। তাহলে পিত্তথলির মধ্যে কি পিত্তরস তৈরি হচ্ছে? না, পিত্তরস তৈরি কিন্তু যকৃতেই করতেছে। যকৃতের যে হেপাটোসাইট ওইটাই পিত্তরস তৈরি করে। ওই পিত্তরসটা ফাইনালি ওই যকৃত থেকে গিয়ে কই জমা হয় জানো? পিত্তথলির মধ্যে জমা হয়। পারবা? মানে তৈরি হচ্ছে যকৃতের মধ্যে, এটা সংরক্ষণ হয় কই? পিত্তথলির মধ্যে। ঠিক আছে, যেটা যকৃতের সাথে লাগানো। ঠিক আছে, আর পিত্তরস কি? পিত্তরস হচ্ছে একটা ক্ষারীয়, মানে পিত্তরস হচ্ছে একটা ক্ষারীয় গুণসম্পন্ন একটা রস। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, পরবর্তীতে পড়বা। আচ্ছা, তাহলে যকৃৎ কি তৈরি করতেছে? পিত্তরস তৈরি করতেছে। এবং যকৃৎ কি শুধু পিত্তরস তৈরি করে? না, যকৃৎ হচ্ছে কি, যকৃতের একটা নাম আছে, কি জানো? জৈব রসায়নাগার। এই যে জৈব রসায়নাগার অথবা রাসায়নিক গবেষণাগার। কেন? কারণ যকৃতের মধ্যে মানবদেহে সবচেয়ে বেশি বিক্রিয়া কোথায় হয়? যকৃতে হয়। এটা তুমি বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, 500-র অধিক। 500-র অধিক। ক্যান ইউ জাস্ট ইমাজিন? কত? 500-র অধিক। মানে যকৃতের মধ্যে প্রতিনিয়ত 500-র অধিক বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, এবং এই জন্য যকৃৎ কি বলা হচ্ছে? যকৃৎকে বলা হচ্ছে আমাদের রসায়ন গবেষণাগার। ঠিক আছে, যেহেতু এত বেশি বিক্রিয়া হচ্ছে, দ্যাটস ওয়াই এটা কি বলা হচ্ছে? রাসায়নিক গবেষণাগার। পারবা ভাইয়া? যকৃৎ পারবা ইনশাল্লাহ? এখন যকৃতের নিচে কি থাকে? পিত্তথলি বা পিত্তাশয় লাগানো থাকে। ওই পিত্তাশয়টা কিরকম? পিত্তরসটা কিরকম? পিত্তাশয়ের মধ্যে কি থাকে? পিত্তরস থাকে। আমরা গরুর মধ্যে যখন কাটছি তখন দেখি না, মানে ভুলেও যাতে পিত্তরসটা কি মাংসে না পড়ে, কারণ পিত্তরসটা মাংসে পড়লে মাংস হচ্ছে কি তেতো হয়ে যাবে, এরকম সবাই বলে না? ওইটা অ্যাকচুয়ালি ট্রু, কারণ পিত্তরসটা কি স্বাদ বিশিষ্ট? তিক্ত স্বাদ বিশিষ্ট। ঠিক আছে, এবং এটা কোন কালারের? গাঢ় সবুজ। এই যে গাঢ় সবুজ, এগুলো সবগুলো এমসিকিউতে লাগবে। ঠিক আছে, এখন একটা মজার জিনিস পড়তে হবে। আমি বলছিলাম না পিত্তরসটা কোথায় মুক্ত হয়? ক্ষুদ্রান্তের গিয়ে ডিউডানাম উন্মুক্ত হয়, তাই না? ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডানাম, ওখানে উন্মুক্ত হচ্ছে না পিত্তরসটা? আবার ওদিক থেকে অগ্নাশয় রসটা এসে কি ক্ষুদ্রান্ত মুক্ত হচ্ছে। এটা বলছি না? কিসের মাধ্যমে? পিত্তনালীর মাধ্যমে। ঠিক আছে, পিত্তনালীর সাথে কার সংযুক্ত থাকে? অগ্নাশয় নালী সংযুক্ত থাকে, এবং দুইটা একসাথে মিলে কোথায় প্রবেশ করে? ডিউডানামে প্রবেশ করে। জিনিসটা আমি সমস্যা নাই, আরেকটু বুঝাই, চিত্র দেখে বুঝাই। এই যে দেখো ভাইয়া, এই যেটা হচ্ছে যকৃৎ। আচ্ছা, যকৃৎ থেকে এই যে দেখো, এটা পিত্ত রস, তো এই পিত্তরস থেকে এই যে একটা নালী নামছে না, এই যে একটা হলুদ কালারের নামছে না, এটা কি? এটা আমাদের পিত্তনালী। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা হচ্ছে আমরা কি জানি? এটা হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, অগ্নাশয়ের ইংলিশ কি জানো? অগ্নাশয়ের ইংলিশ হচ্ছে প্যানক্রিয়াস। কি নাম? প্যানক্রিয়াস। ঠিক আছে, আচ্ছা, তাহলে অগ্নাশয় থেকে কি নিঃসৃত হয়? অগ্নাশয় রস নিঃসৃত হয়, তাই না? যেগুলো এনজাইম আর কি। তাহলে এই অগ্নাশয় রসটা কিসের মাধ্যমে যায়? অগ্নাশয় নালীর মাধ্যমে। যেটা হচ্ছে অগ্নাশয় নালী। তাহলে ভাই এদিক থেকে কি আসতেছে? পিত্তনালী। আর এদিক থেকে কি আসতেছে? অগ্নাশয় নালী। এখন এই দুইটা নালী আবার কি হয়? দুজন কিন্তু কি হয়? একসাথে মিলিত হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখো, এটা এখানে এসে দুজন দেখবে একসাথে মিলিত হয়ে গেছে। দুইজন একসাথে মিলিত হয়ে কই মুক্ত হচ্ছে? ডিউডানাম মুক্ত হচ্ছে। বুঝতে পারছি? ডিউডানামের লিখে রাখতে পারো, ডিউডানামের 4টা অংশ থাকে, তার মধ্যে দ্বিতীয় অংশে ডিউডানামের সেকেন্ড পার্ট হচ্ছে কি হয়? উন্মুক্ত হয়। এখন ডিউডানামের সেকেন্ড পার্ট দেখো, পিত্তনালী, অগ্নাশয় নালী, দুইটা আবার একসাথে মিলে একটা অভিন্ন নালী করছে না? অভিন্ন নালী করছে না? ওইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। কি নাম? অ্যাম্পুলা অফ, এটা হচ্ছে মানে একটা নাম দিচ্ছে আর কি, অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়ে ডিউডানামে উন্মুক্ত হয়। ওই যে বললাম না, অভিন্ন নালী ফর্ম করে, ওইটার নাম আর কি অ্যাম্পুলা অফ ভ্যাটার। পারবা ভাইয়া? মজার জিনিস না জিনিসটা? তাহলে কই মুক্ত হলো? ক্ষুদ্রান্তের প্রথম অংশে বা ডিউডানামে। ঠিক আছে, এখানে মেইনলি সব পরিপাক হয়, এখানে সব কিছু আবার কি শোষণ হয়। কিসের মাধ্যমে শোষণ হয় মনে আছে? ওই যে ভিলাসের মাধ্যমে। এখন আসি, যকৃৎ বলে ফেলছি। ঠিক আছে, এই যে একক চিত্র এগুলোতে পারবা, তাই না? যকৃতের কাজ লিখতে বলছে, পুরা লিখে ফেলবা। এখন যকৃতের কাজ, যকৃতের কাজ কি? যকৃতের বিশাল একটা কাজ আছে, বিশাল। ইন্টারভিউতে দেখবে বিশাল কাজ, বাট আপাতত তোমাদের এখানে যেহেতু লিখছে, সো এখানে এইভাবেই পড়ো। যকৃতের মধ্যে দেখো কাজগুলো একদম সিরিয়ালি পয়েন্ট পয়েন্ট করে লেখো। যকৃৎ কি তৈরি করে? পিত্তরস তৈরি করে, তাই না? আচ্ছা, এটা তার অন্যতম একটা প্রধান কাজ। ওই পিত্তরসটা কি করে দেখো? পিত্তরসের মধ্যে কি থাকে? পানি থাকে, পিত্ত লবণ থাকে, কোলেস্টেরল থাকে, এবং কি থাকে? খনিজ লবণ থাকে। সব কিছু মুখস্থ করতে হবে। পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল, কি খনিজ লবণ, এগুলো থাকে। ঠিক আছে, পিত্তরস কই থাকে? পিত্তথলিতে জমা থাকে। প্রয়োজনে ডিউডানামে এসে পরোক্ষভাবে এরা কি করে? পরিপাকে অংশগ্রহণ করে। মাথায় রাখবা, পিত্তরস কিন্তু কোনো কি না? এনজাইম না। পিত্তরস কোনো এনজাইম না। ঠিক আছে, আমি তোমাকে চিত্র দেখে বুঝাইছিলাম না ভাইয়া, মনে আছে? এই যে আমি এই যে চিত্র দেখে বুঝাইছিলাম না, এই যেখানে যে পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হচ্ছে, ওইটা কিন্তু কোনো এনজাইম না। এই অগ্নাশয় রস যে নিঃসৃত হচ্ছে, ওইটা কিন্তু এনজাইম।
ঠিক আছে, পিত্তরস কোনো এনজাইম না। পিত্তরস শুধুমাত্র কি করে খাবার পরিপাকে ইনডিরেক্টলি বা পরোক্ষভাবে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা কিভাবে সহায়তা করে হালকা একটু বলে দিই। পিত্তরসটা বেসিক্যালি স্নেহ জাতীয় যেসব খাবার আছে বা চর্বি জাতীয় যেসব খাবার, কি জাতীয় ভাইয়া? চর্বি জাতীয় খাবার, এটা তুমি পরীক্ষা লিখবা। চর্বি জাতীয় খাবার পরিপাকে তোমার সবচেয়ে বেশি হেল্প করে কে, মানে অংশ নেয় কে? তোমার কি পিত্তরস। কে? পিত্তরস। তাহলে পিত্তরস কাকে পরিপাক করতে সাহায্য করে? চর্বি জাতীয় খাবারকে। ঠিক আছে, চর্বি জাতীয় খাবারকে সে কি তৈরি করে? তোমার কাইন্ড অফ ফেনা ফেনা বানায় ফেলে। ঠিক আছে, মানে চর্বিগুলাকে ফেনা ফেনা করে ফেলে, মানে সরল করে ফেলে আর কি। ঠিক আছে, এক কথায় কি বলতে পারো? সরল করে ফেলে, যেটাকে একটা নাম আছে, নামটা চাইলে তোমরা লিখতেও পারো আবার নাও লিখতে পারো। একটা প্রসেস আর কি, প্রসেসটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। কি নাম? ইমালসিফিকেশন। এই ইমালসিফিকেশন প্রসেসের মাধ্যমে পিত্তরসটা হচ্ছে কি করে জানো? তোমরা চর্বি জাতীয় খাবারকে পরিপাক করে ফেলে, মানে পরিপাক করে ফেলে না, পরিপাক তো করবে কি? এনজাইমগুলা, যেগুলো কোত্থেকে নিশ্চিত হচ্ছে? অগ্নাশয় রস থেকে। এই জাস্ট হচ্ছে কি করে ইনিশিয়েট করে বা সূচনা করে। পারবো আমরা? পিত্তরস অনেক গুরুত্বপূর্ণ তাইলে। আচ্ছা, এটা কিন্তু কোনো কি না, এনজাইম না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা এখন যকৃৎ কি করে? যকৃৎ দেখো উদ্ভিদ গ্লুকোজ নিজ দেহে কি করে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। এটা কিন্তু এই কাজগুলো একদম ঠুটস্থ রাখতে হবে। যকৃৎ কি করে তাহলে? গ্লুকোজকে সঞ্চয় করে কি হিসেবে? গ্লাইকোজেন রূপে। ঠিক আছে, আচ্ছা তাহলে যকৃৎ কি করে? যেসব গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে লাগে নাই, গ্লুকোজ মানে তো জানি সরল শর্করা, তাই না? সেগুলোকে যকৃৎ নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। এখন সঞ্চয় করতেছে কেন? যেই মাত্র আমার কাজে লাগবে, যে মাত্র আবার ধরো আমরা অনেক দিন ধরে খাবার দাবার খাচ্ছি না, তখন আবার গ্লুকোজ লাগবে না, তখন যকৃৎ কি করে? ওই গ্লুকোজগুলোকে আবার কি করে? মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে মুক্ত করে। ঠিক আছে, তাহলে আমার গ্লুকোজের সাপ্লাই হচ্ছে। এভাবেই যকৃৎ কি করে? শরীরের মধ্যে গ্লুকোজের জিনিসটাকে মেনটেন করে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা তাহলে আমরা একটা কাজ পারছি। ঠিক আছে, আচ্ছা এই যে যকৃৎ যে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতেছে, সেটা একটা নাম আছে, সেটার নামটা তোমরা লিখে নিতে পারো, গ্লাইকোজেনেসিস। কি নাম? গ্লাইকোজেনেসিস। কি নাম? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে তারা গ্লাইকোজেনে কনভার্ট করে খাবারটাকে। আচ্ছা পিত্তরস কি করে? আমরা বলছিলাম পিত্তরস কিরকম? ক্ষারীয়। ঠিক আছে, ক্ষারীয়। আচ্ছা তাহলে পিত্তরসটা কি করে? খাবারের যে অম্ল আছে তাকে কি করে? প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। কারণ মাথায় রাখবা, তোমার পাকস্থলীর মধ্যে কি নিশ্চিত হচ্ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হচ্ছিল। বলছিলাম না এটা একটা রস যেটা খাবারকে বন্ড বন্ড করে ফেলতেছে। ওইটা বেসিক্যালি নিশ্চিত হয় কেন জানো? যাতে খাবারের মধ্যে কি, যদি কোনো ব্যাকটেরিয়া থেকে যায় তাহলে ওই তীব্র অম্ল দিয়ে ব্যাকটেরিয়াটা মারা যায়। ঠিক আছে, এটার কাজই হচ্ছে এটা। ঠিক আছে, এবং খাবারকে আংশিক রূপে পরিপাক করে। বুঝতে পারছো? আচ্ছা কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু অম্ল পরিবেশ থাকলে, অর্থাৎ অ্যাসিডীয় পরিবেশ থাকলে ক্ষুদ্রান্তে খাবার শোষণ হইতে পারবে না। এই জন্য ক্ষুদ্রান্তে যখন পরিপাক শুরু হবে তার আগেই ক্ষুদ্রান্তের পরিবেশটা কি করতে হবে? ক্ষারীয় করে ফেলতে হবে। তো আমরা তো জানি ক্ষুদ্রান্তের মধ্যে কে রিলিজ হয়? পিত্তরস রিলিজ হয়। পিত্তরস কিরকম? তীব্র ক্ষারীয়, তাই না? পিত্তরসের পিএইচ কত জানো? 8 থেকে 9। পিএইচ কত? 8 থেকে 9। তাহলে বুঝতেছি অনেক তীব্র কি একটা ক্ষারীয়। তো পিত্তরস কি করে? ওই যে পাকস্থলী থেকে খাবারটা কই প্রবেশ করতেছে? ক্ষুদ্রান্তে প্রবেশ করতেছে না? তখনই এটা কি ছিল? অম্ল ছিল। অম্ল জাতীয় খাবারটাকে পিত্তরস কি করে? ক্ষারীয় বানায় ফেলে এবং কি পরিপাকের উপযুক্ত করে ফেলে। এটা হচ্ছে পিত্তরসের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক আছে, এই যে দেখো অম্লক পরিবেশে খাবার পরিপাক হয় না, পিত্তরস কি করে? এই যেটা অলরেডি বলে ফেলছিলাম, পিত্তরস চর্বি জাতীয় খাবারকে কি করতেছে? ক্ষুদ্র দানায় পরিণত করতেছে। এটাকে আমি কি বলছিলাম? ইমালসিফিকেশন প্রসেস বলছিলাম না? আচ্ছা তারপর দেখো ও কি করতেছে? খাবারকে তো দানা পরিণত করতেছে। দ্যাট মিনস আমি তোমাকে কি বলছিলাম? মানে ইনিশিয়েট করতেছে, সূচনা করতেছে কিসের জন্য? চর্বি জাতীয় খাবার পরিপাকের জন্য। বাট অ্যাকচুয়ালি পরিপাক কে করবে? লাইপেজ। কে? লাইপেজ এটা একটা কি এনজাইমের নাম। ঠিক আছে, যেটা কোত্থেকে রিলিজ হচ্ছে? অগ্নাশয় থেকে রিলিজ হচ্ছে, মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা তারপর এবার আসি আমরা আবার যকৃতের কাজে আসি। যকৃৎ কি করে? অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড মানে তো আমি জানি কি আমিষের সরল রূপ, তাই না? প্রোটিনের সরল রূপ। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? পেপটাইড বন্ডের মাধ্যমে আমিষ তৈরি করে, তাই না? আচ্ছা তাহলে অনেক অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড এগুলো যকৃতে আসার পরে বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং কি অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। ঠিক আছে, এবং কি করে? যকৃৎ কি করে? স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই লাইনটা বুঝতে পারছো? মাথায় রাখবা আমাদের শরীরের মধ্যে অর্থাৎ যকৃৎ, মাথায় রাখবা যকৃৎ আমিষ সঞ্চয় করে না।
যকৃৎ কি করে না, বললাম শর্করা তো সঞ্চয় করতেছে তাই না গ্লাইকোজেন রূপে, কিন্তু আমিষ কিন্তু কি সঞ্চয় করতে পারে না। তাহলে যে এক্সট্রা যে অ্যামাইনো অ্যাসিড আছে এগুলো কই যাবে, এগুলো হচ্ছে তোমার ইউরিয়াতে কনভার্ট হয়ে যাবে। ইউরিয়া কি, ওই যে প্রস্রাব দিয়ে যেটা রিলিজ হয় ইউরিয়া বর্জ্য পদার্থ, ওইটা বেসিক্যালি কে করে, যকৃৎ তৈরি করে। ঠিক আছে, যকৃৎ থেকে সেটা কিডনিতে চলে যায়, কিডনি দিয়ে সেটা প্রস্রাব রূপে বের হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তারপর দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃৎ সংশ্লিষ্ট যে গ্লাইকোজেন তার কিছুটা অংশ গ্লুকোজে পরিণত করে এবং রক্তস্রোতে মিশিয়ে দেয়। এভাবেই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। অলরেডি বলে ফেলছি না ভাইয়া, এই যে গ্লাইকোজেনেসিস রূপে যে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছে, কাজটা কি, পরবর্তীতে যদি কোনো কারণে তুমি যদি খাবার দাবার ছেড়ে দাও তাহলে কি তুমি মরে যাবার সাথে সাথে না, কেন, কারণ যকৃৎ হচ্ছে কি করবে, ওই যে সঞ্চয় করে রাখছে তাদেরকে আবার কি করবে, সাপ্লাই দিবে। বুঝতে পারছো, এই যে রক্ত গ্লুকোজের মাত্রা এভাবে কি হয়, নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে গ্লুকোজের কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদম প্রস্তুত করে ফেলবা। এখন আসি অগ্নাশয়, অগ্নাশয়টা আমি 3 স্টার দিব। ঠিক আছে, অগ্নাশয়ও 3 স্টার দিব। ঠিক আছে ভাইয়া, আচ্ছা তাহলে অগ্নাশয়টা ভালো করে বুঝতে হবে। আমি বলছি অগ্নাশয় কই, পাকস্থলীর পিছনে তাই না, পাকস্থলী বরাবর পিছনে কি থাকে, অগ্নাশয় থাকে তাই না। আচ্ছা তাহলে এই যে পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি, তোমাকে ক্ষয়ের মধ্যে প্রায় কোয়েশ্চেন আসে এবং এমসিকিউতে আসে নিচের কোনটা একটি মিশ্র গ্রন্থি, এবং ক্ষয়ের মধ্যে আছে মিশ্র গ্রন্থি কেন বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এটা লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মিশ্র গ্রন্থি মানে কি, এটা অগ্নাশয়টা একসাথে বহিকরা এবং অন্তঃক্ষরা দুইটাই নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করে। ঠিক আছে, বহিকরা অন্তঃক্ষরা মানে কি, আচ্ছা তোমার মানে অগ্নাশয় থেকে একসাথে এনজাইম এবং হরমোন দুইটা একসাথে রিলিজ হয়, এনজাইম এবং হরমোন একসাথে রিলিজ হয়। ঠিক আছে, একসাথে মানে একই টাইমে না, বাট দুইটা একসাথে রিলিজ করতে পারে আর কি। তাহলে এনজাইমটা কি করে, খাবার পরিপাক করে তাই না, এনজাইমটা খাবার পরিপাক করে। আর হরমোন তো আমরা তো জানি, হরমোনের কাজ কি, কোনো কিছু নিয়ন্ত্রণ করা তাই না, হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরে গিয়ে কোনো কিছু নিয়ন্ত্রণ করে। তো যেহেতু এই এনজাইম যে নিয়ন্ত্রিত, এনজাইম যে রিলিজ করে অগ্নাশয়, এটাকে বলে বহিখরা। ঠিক আছে, বহিখরা ইংলিশ হচ্ছে এক্সোক্রাইন, কি নাম, এক্সোক্রাইন বা বহিকরা। ঠিক আছে, আচ্ছা আর অন্তঃক্ষরা মানে কি, যে হরমোন রিলিজ করতেছে যেটা ভিতর থেকে রিলিজ হয় সেটা কি, এন্ডোক্রাইন। ঠিক আছে, এন্ডোক্রাইন। সো অগ্নাশয় যেহেতু তোমার এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটা একসাথে রিলিজ করে, দ্যাটস ওয়াই তাকে আমরা কি বলি, মিশ্র গ্রন্থি বলি। তাইলে বহিকরাতেই কি নিঃসৃত হয়, এনজাইম। এনজাইমটা কি করে, ওই যে বললাম ক্ষুদ্রান্তে গিয়ে খাবার পরিপাকে অংশগ্রহণ করে। আর অন্তঃক্ষরা থেকে কি নির্গত হয়, হরমোন নির্গত হয়। ওই হরমোনগুলো কি করে, বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে, এগুলো একটু দেখে আমরা আসি। এই যে দেখো, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসরণ করে কে, ওই যে অন্তঃক্ষরার পার্টটা, ভিতরের পার্টটা, হরমোনটা আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারছি এই জন্যই কি বলে, অগ্নাশয় বহিকরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। অগ্নাশয় রস অগ্নাশয় নালীর মাধ্যমে যকৃৎ অগ্নাশয় নালী দিয়ে ডিউডেনামে প্রবেশ করে। ওই যে বললাম অ্যাম্পুল অফ ব্যাটার, মনে আছে, অ্যাম্পুল অফ ব্যাটার দিয়ে ডিউডেনামে মুক্ত হচ্ছিল, এটাই আর কি অগ্নাশয় রসগুলা। অগ্নাশয় রস মানে কোনটা জানো, ওই যে এনজাইমটা। ঠিক আছে, যা মাথায় রাখবা, বহিকরারটা আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে অগ্নাশয় রসের মধ্যে কি কি থাকে, আমি বলছি অনেকগুলো এনজাইম থাকে তাই না। এই যে দেখো কি কি থাকে, ট্রিপসিন থাকে, লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম এনজাইমের নাম। ঠিক আছে, এই যে ট্রিপসিনটা এটা কাকে পরিপাক করে, শর্করাকে পরিপাক করে, মাথায় রাখবা। লাইপেজটা কাকে করে, স্নেহকে করে। আর অ্যামাইলেজটা কাকে করে, সরি ট্রিপসিনটা কাকে করে, ট্রিপসিনটা হচ্ছে আমিষকে করে। ঠিক আছে, আর অ্যামাইলেজ কাকে করে, শর্করাকে করে। ঠিক আছে, বুঝতে পারছি এদের কাজ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে কি করে, এসব এনজাইম শর্করা, আমিষ এবং জাতীয় খাবারকে পরিপাকে সহায়তা করে। তাছাড়াও অগ্নাশয় আরও কী কী কাজ করে দেখো, এগুলো মুখস্থ করতে হবে। অম্লক্ষারের সাম্যতা বজায় রাখে, পানির সাম্যতা বজায় রাখে, তারপর দেহের তাপ নিয়ন্ত্রণ করে। এবার আসি অন্তঃক্ষরার পার্ট, এগুলো তো পড়ছি বহিকরা, মানে এনজাইমের কাজগুলো পড়ছি তাই না, রসের কাজগুলো পড়ছি। এখন আমরা পড়বো অন্তঃক্ষরা, এগুলো কি হরমোন তাই না। আচ্ছা তাহলে হরমোন হিসেবে কি কাজ করে, এটা হচ্ছে অতি প্রয়োজনীয় কিছু হরমোন। এখন বোঝাচ্ছি, সমস্যা নেই। যেমন গ্লুকাগন, ইনসুলিন, এগুলো নিঃসরণ করে। কি, দুইটা নাম দিচ্ছে, একটা হচ্ছে গ্লুকাগন, একটা হচ্ছে ইনসুলিন। বাট থাকে কয়টা, 4টা, মানে 4 ধরনের কি থাকে, হরমোন থাকে। বাট মেইন হচ্ছে এই দুইটা। এই দুইটা হচ্ছে বেসিক্যালি কি নিয়ন্ত্রণ করে, শর্করা নিয়ন্ত্রণ করে। কাকে, শর্করার তোমার কি কদ্দুর রিলিজ হবে, কিংবা আমাদের দেহের মধ্যে শর্করার পরিমাণ পুরোপুরি নিয়ন্ত্রণ করে এই দুইটা হরমোন। কি নাম, গ্লুকাগন, আর একটা কি, ইনসুলিন। এগুলো কোত্থেকে রিলিজ হচ্ছে, অগ্নাশয় থেকে রিলিজ হচ্ছে। তাহলে কোনটা কি করে, একটু আমি তোমাকে বুঝাই। এক কথায় বলতে গেলে গ্লুকোজের নিয়ন্ত্রণ এবং কি অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এই দুটি হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি একটু তোমাকে বিস্তারিত বুঝাই। দেখো, তোমার
এটা কি করে? এটা হচ্ছে আমাদের এক কথায় যদি বলি তোমার কি করে জানো? সাপোজ আমাদের শরীরের মধ্যে আমি একটু বুঝাই, তাহলে কি কি বললাম? একটা হচ্ছে গ্লুকাগন, একটা হচ্ছে আমাদের ইনসুলিন। তাহলে কি বললাম? এই দুইটা হরমোন বললাম না, কোত্থেকে রিলিজ হচ্ছে? অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা পার্ট থেকে, তাই না? এগুলো কি একটা হরমোন। তাহলে কি করে জানো? তোমার এই গ্লুকাগনটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে গ্লুকোজের লেভেলটা বাড়ায়। তাহলে কি করে? আমি জাস্ট হালকা করলে কি, আমরা তো জানি গ্লুকোজ মানে কি? শর্করার সরল রূপ। আর ইনসুলিন কি করে? গ্লুকোজের লেভেলটা কমায়। তাহলে খুব নর্মাল একটা জিনিস ভাবো, আমাদের শরীরের মধ্যে যদি আমরা দেখুন, আমরা অনেকে আছে না মোটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিস রোগী, আমি অলরেডি বলতেছি, সমস্যা নাই। তা আমাদের শরীরের মধ্যে যখন আমরা খাবার দাবার বেশি খাচ্ছি, তখন আমাদের ইনসুলিনটা কি হবে? রিলিজ হবে। ইনসুলিন রিলিজ হয়ে কী করে? গ্লুকোজের পরিমাণটা রক্ত থেকে কমায় ফেলে, কারণ গ্লুকোজ এক্সট্রা অনেক সঞ্চয় হয়ে যাচ্ছে না। তাহলে তখন কি রিলিজ হবে? ইনসুলিন রিলিজ হবে যখন আমরা খাবার দাবার অনেক বেশি খাচ্ছি, এবং গ্লুকোজটা কী হবে? তখন কমাবে। কিভাবে কমাবে? ওই যে বললাম, মনে আছে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ওই গ্লুকোজটাকে কমাবে। কিভাবে কমাবে? ওই যে গ্লাইকোজেনে কনভার্ট করবে। কিসে? গ্লাইকোজেনে কনভার্ট করবে, মনে আছে? গ্লাইকোজেনে কনভার্ট করবে, তারপর জমা কই থাকবে? যকৃতে জমা থাকবে। ঠিক আছে? আচ্ছা, বুঝছো? আচ্ছা, তাহলে এটা কখন? যখন আমরা খাবার দাবার অনেক বেশি খাচ্ছি, তখন কি রিলিজ হবে? ইনসুলিন রিলিজ হবে। এখন যদি উল্টাটা হয়, যদি দেখা যায় আমরা কি করি? খাবার দাবার কম খাই, তখন কি রিলিজ হবে? তখন রিলিজ হবে গ্লুকাগন। ঠিক আছে? গ্লুকাগন কি করে? আমার গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। ঠিক আছে? তাহলে গ্লুকাগন কি করবে? আমাদের গ্লুকোজের পরিমাণটা বাড়াবে। অর্থাৎ যখন আমরা কি থাকি? ক্ষুধার্ত থাকি। যখন আমরা কি থাকি? ক্ষুধার্ত থাকি, তখন কি করবে? এই যে এখানে গ্লাইকোজেন রূপে জমা আছে না, সেটাকে আবার কি করবে? ভেঙে ফেলবে। ভেঙে কি রিলিজ করবে? রক্তের মধ্যে গ্লুকোজ রিলিজ করবে। তাই রক্তের মধ্যে যে গ্লুকোজের ঘাটতি ছিল, ওইটা আবার কি ফিল আপ হবে। তাহলে বুঝতে পারছি এই দুইটা হরমোন কি গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। ঠিক আছে? এখন একটা রোগের কথা বলি। রোগটার নাম কি? সবাই জানে, পুরো দুনিয়া জানে। আমাদের সব পায়ের মধ্যে কি থাকে? এই রোগটা থাকে, নাম কি? ডায়াবেটিস। ঠিক আছে? ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরের মধ্যে শর্করা নিয়ন্ত্রণ করা যায় না, তাই না? কেন? কারণ ইনসুলিন। এই যে ডায়াবেটিস কেন হয়? যখন ইনসুলিন রিলিজ হয় না, কিংবা কম পরিমাণে হয়। তো যখনই ইনসুলিন রিলিজ হবে না, তখনই কি গ্লুকোজ আর নিয়ন্ত্রণ থাকবে? থাকবে না। তখন তুমি কি খাবার দাবার অনেক নিয়ন্ত্রণ করে খাইতে হয়, তাই না? মিষ্টি জাতীয় খাবার খাওয়া যায় না, কারণ মিষ্টির মধ্যে কি থাকে? সুক্রোজ থাকে, তাই না? সুক্রোজটা কি? একটা গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমন্বয়, তাই না? তার মানে এক কথা বলতে পারি কি? গ্লুকোজ থাকে, তাই না? তো যেমাত্র তুমি কি মিষ্টি খাবা, সেমাত্র গ্লুকোজ তো বেড়ে যাচ্ছে, কিন্তু কি তোমার মধ্যে কি আছে? ইনসুলিনের ঘাটতি আছে, কারণ তুমি কি ডায়াবেটিস রোগী। তো তুমি গ্লুকোজটাকে কমাইতে পারবা? গ্লাইকোজেনেসিস করে পারবা না। সো শরীরের মধ্যে গ্লুকোজ অনেক বেড়ে যাবে, এবং আলটিমেটলি তোমার যত রকম রোগ সব কিছু হবে। এটাকে আমরা কি বলি? ডায়াবেটিস বলি। ঠিক আছে? বুঝতে পারছো এবার কাহিনী? তোমাকে বললাম না, এই চ্যাপ্টারের এই পার্টটা হচ্ছে একদম আমাদের হিউম্যানের সাথে রিলেটেড। এখন একটু তো আশা করি মজা লাগতেছে জিনিসটা, তাই না? প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে পারতেছো। ঠিক আছে ভাইয়া? এগুলো কিন্তু আরও অনেক পড়া আছে। আমি আপাতত তোমার যেটুক বোঝা লাগবে ওটুক বুঝাইছি। ঠিক আছে? এবার আসি আমরা ভাইয়া গ্যাস্ট্রিক গ্রন্থি পড়বো। ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি মনে আছে? ওই যে যেটা পাকস্থলী থেকে নিঃসৃত হচ্ছিল বলছিলাম না? ওই যে দেখো, গ্যাস্ট্রিক গ্রন্থি কোত্থেকে রিলিজ হয়? পাকস্থলী প্রাচীর থেকে। এখান থেকে কী কী রিলিজ হয়? রস নিঃসৃত হয়। ওই রসের মধ্যে কী কী থাকে? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এই তিনটা থাকে। ঠিক আছে? এই দেখো, এই লাইপেজ অ্যামাইলেজ কিন্তু ওখানেও আছে, তাই না? অগ্ন্যাশয় রসে আছে না? আবার এখানেও আছে। ঠিক আছে? এগুলো কিন্তু সবখানে থাকে, এবং জিনিসগুলো সেম কাজ করে। যেমন ট্রিপসিন এখানে ট্রিপসিনে কী কাজ করবে? আমিষকে পরিপাক করবে, এবং ওখানেও ট্রিপসিন কী কাজ করবে? আমিষকে পরিপাক করবে। ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি আমাদের এই যে তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কিন্তু ট্রিপসিন থাকে না, এটা তোমাদের এখানেও একটু ভুল দিচ্ছে, এটা থাকে হচ্ছে পেপসিন। ঠিক আছে? সো পরীক্ষা এমসিকিউতে যদি পেপসিন আসে, এটা কারেক্ট আনসার হবে। মেইন হচ্ছে কিন্তু পেপসিন, এটার নাম কিন্তু ট্রিপসিন না। আর বাদ বাকি দুইটা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, গ্যাস্ট্রিক রসের একটা নাম আছে পাচক রস। পাচক কেন? যেহেতু এটা পাকস্থলীতে থাকে এবং এটা পরিপাক অংশ নেই, এই জন্য এটার নাম পাচক রস। এবার আসি আন্ত্রিক গ্রন্থি। বললাম না, ক্ষুদ্রান্তের কি থাকে? তার নিজস্ব কি থাকে? গ্রন্থি থাকে, বা এটাকে আমি কি বলি? আন্ত্রিক গ্রন্থি। যেহেতু অন্ত্রের গ্রন্থি, দেশে কি বলবো? আন্ত্রিক গ্রন্থি। তাহলে আন্ত্রিক গ্রন্থি থেকে রস হিসেবে তার নাম কি? আন্ত্রিক রস। এখানেও কিন্তু কি থাকে? ওই যে লাইপেজ, অ্যামাইলেজ, এগুলো থাকে। এগুলো কি কাজ করে?
খাবার পরিপাকে অংশগ্রহণ করে। তাহলে ভাই এনজাইম সম্পর্কে আমার একটা পুরোপুরি ধারণা পেয়ে গেছি না? কি কি নালী আছে, পৌষ্টিক নালী পুরোটা পড়ছি, এবং পৌষ্টিক যেসব গ্রন্থি আমরা এগুলো কিন্তু পড়ে ফেলছি। এখন আমরা পড়বো খাবার কিভাবে পরিপাক হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইটা হচ্ছে একদম ঠুটস্থ করতে হবে পরিপাকের সংজ্ঞা। ভালো করে দেখো, পরিপাকের সংখ্যাটা একদম ঠুটস্থ করতে হবে, ঠিক আছে? দেখো একবার পড়ে দেখো কি লিখছে, পরিপাকটা কি লিখছে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালীর অভ্যন্তরে, দেখো একদম ঠুটস্থ, এখানে যেরকম আছে একদম তোমার এভাবে লিখতে হবে। জটিল অদ্রবণীয় অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলা নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম বা প্রাণরস বা হরমোন, মাথা রাখবা। এ দেখো, উৎসেচকের বাংলা কি, উৎসেচকের ইংলিশ কি, এনজাইম, আর প্রাণরসের ইংলিশ কি, হরমোন, ঠিক আছে? এগুলো মাথা রাখবা, ঠিক আছে? উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে বা ভেঙে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়, তাকে কি বলি, পরিপাক বলি, ঠিক আছে? আচ্ছা, পরিপাক তো আমরা টোটাল পড়তে পারছি, তাহলে পরিপাকের কাজটা কি, জটিল থেকে সরল করে ফেলা, তাই না? আচ্ছা, এখন আমরা এটা নিয়ে পড়বো। তাহলে পরিপাক হয়ে কি হয়, খাদ্য প্রথমত কি হয়, সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হবে এবং পরবর্তীতে কোষ আবরণের ভিতর দিয়ে অতি সহজে কোষের ভেতর প্রবেশ করে ফেলবে। এখন সবশেষে রক্ত এই পরিপাকিত সরল উপাদানগুলোকে দেহের বিভিন্ন অংশে সাপ্লাই দিয়ে দিবে। এটা হচ্ছে টোটাল পরিপাক। এখন আসি আমরা আলাদা আলাদা করে পড়ি, মুখের মধ্যে কিভাবে পরিপাক হচ্ছে। মুখের মধ্যে কিভাবে পরিপাক হচ্ছে অলরেডি বলছি না? যান্ত্রিক পরিপাক কীভাবে হচ্ছিল, ওই যে দাঁত দিয়ে আমরা চিবোচ্ছি, এবং তারপর কি হচ্ছিল, লালারস নিঃসৃত হচ্ছিল যেটা খাবারকে পিচ্ছিল করে ফেলতেছিল। তারপর রাসায়নিক পরিপাক কীভাবে হচ্ছে, ওই যে স্যালাইভা বা লালারস থেকে কি বের হচ্ছে, টায়ালিন এবং মল্টেস নিঃসৃত হচ্ছিল, তাই না? এগুলো কি, দুইটা এনজাইম, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, পানি দিতে একটু, পানি খাবেন? হ্যাঁ। তাহলে কি কি নিঃসৃত হচ্ছে, টায়ালিন, একটা কি, মল্টেস, তাই না ভাইয়া? এগুলো কি, দুইটা এনজাইম, ঠিক আছে? ওই এনজাইমগুলো কি করতেছে, রাসায়নিক পরিপাক করতেছে। তাহলে মুখের মধ্যে কি যান্ত্রিক পরিপাকও হচ্ছে, রাসায়নিক পরিপাকও হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো টায়ালিন, আচ্ছা টায়ালিনের একটা নাম আছে, এটার নাম কি, স্যালাইভারি অ্যামাইলেজ, মাথায় রাখবা। টায়ালিনের একটা নাম কি, স্যালাইভারি অ্যামাইলেজ। বলছিলাম টায়ালিন এবং মল্টেস দুইটাই কি করে, শর্করা জাতীয় খাবারকে পরিপাক করে। আবার অ্যামাইলেজ আমরা সবখানে দেখছি না, যেখানে অ্যামাইলেজ সেখানে অ্যামাইলেজ কি কাজ করে, শর্করা পরিপাক করে, তাই না? তাহলে এখানে আগে জাস্ট একটা কি অ্যাড হয়েছে, স্যালাইভারি অ্যাড হয়েছে। কেন স্যালাইভারি? বিকজ এটা মুখ থেকে নিঃসৃত হয়, মুখ পানিতে স্যালাইভা, তাই না? লালা থেকে নিঃসৃত হয়, দ্যাটস এটাকে কি বলি, স্যালাইভারি অ্যামাইলেজ বলি, ঠিক আছে? এটাকে আমরা টায়ালিনও বলতে পারবো, স্যালাইভারি অ্যামাইলেজও বলতে পারবো। আচ্ছা, এটি কি করে, শ্বেতসারকে কিসে পরিণত করে, মল্টোজে পরিণত করে। তাহলে তোমার এই যে টায়ালিনটা কি করে, টায়ালিনটা হচ্ছে আমাদের যে কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার বা স্টার্চ লেখা হয়, শ্বেতসার ইংলিশ কি, স্টার্চ, তাই না? স্টার্চ, ওই যে তোমার ভাত রুটি এগুলো আর কি, এগুলাকে এই তুমি লিখে নিতে পারো, এরকম করে পরীক্ষা লিখবা, বিক্রিয়াটা আর কি, কি করে, মল্টোজ, মল্টোজ। এতে কিন্তু একটা শর্করার সহজ রূপ, মানে সরল রূপ। এই মল্টোজটাকে, মল্টেজ আছে না, দেখো এখানে লেখা আছে, কি করে, মল্টোজটাকে, এই মল্টেজটা কি করে আমাদের গ্লুকোজে পরিণত করে। তাহলে সরল হয়ে গেল না, হালকা পাতলা। এটা হচ্ছে এই দুইটার কাজ মুখের মধ্যে, টায়ালিন আর মল্টেজের কাজ, ঠিক আছে? আর এটা তুমি অবশ্যই ঠোঁটস্থ মুখস্থ রাখবা, মুখ গহ্বরে আমিষ কিংবা স্নেহজাতীয় খাদ্যের কোনোরূপ পরিবর্তন হয় না, ঠিক আছে? এখন পরবর্তীতে খাবারটা কিসের মাধ্যমে যাচ্ছে, ওই যে বললাম না, সাপের যেরকম সাপ খাবার গ্রহণ করে, সাপের মধ্যে যেরকম কাজটা হয় এরকম করে সংকোচন প্রসারণ হয়ে ভিতরে ঢুকে, এটার একটা নাম আছে, নামটা হচ্ছে পেরিস্টালসিস। ওই যে বললাম না, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার অন্ননালী দিয়ে খাবারটা পাকস্থলীতে যাচ্ছে, ওইটার নাম হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া। সংকোচন প্রসারণ পর্যায়ক্রমিক, দ্যাটস ওয়াই খাবারটা সামনের দিকে যায়, এবং অন্ননালীর মধ্যে তো অবশ্যই কী হবে না, কোনো পরিপাক হচ্ছে না, ঠিক আছে? জাস্ট খাবারটাকে পাকস্থলীতে পাস করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি পড়বো, পাকস্থলী পড়বো, ঠিক আছে? এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষা কিন্তু এগুলো অনেক আসবে। এটা আমি কি দিচ্ছি, 3 স্টার দিচ্ছি। তাহলে পাকস্থলীর মধ্যে কি হচ্ছে, যান্ত্রিক পরিপাক হচ্ছে না, ওই যে অনবরত সংকোচন প্রসারণ, দ্যাটস ওয়াই খাবারটা কিসে পরিণত হচ্ছিল, মনে আছে, মন্ডে পরিণত হচ্ছিল, কিসে, মন্ডে পরিণত হচ্ছিল, তাই না? এটা কি, এটা যান্ত্রিক পরিপাক, ঠিক আছে? আচ্ছা, এবং রাসায়নিক পরিপাকের মধ্যে কি আছে, তাহলে ওই যে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হচ্ছিল, কি রস, গ্যাস্ট্রিক রস, তাই না ভাইয়া? গ্যাস্ট্রিক রস নিঃসৃত হচ্ছিল, ওই গ্যাস্ট্রিক রসটা কি করতেছিল, খাবারের রাসায়নিক পরিপাক করতেছিল। কিভাবে, গ্যাস্ট্রিক রস থেকে কি নিঃসৃত হচ্ছিল, মনে আছে, HCl, HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করতেছে, খাবারকে কি করতেছে, অম্ল করে ফেলতেছে। এখন খাবারকে অম্ল বা অ্যাসিড কেন করতেছে, এক কথায় যদি বলি,
খাবারকে অম্ল বা অ্যাসিডে কেন কনভার্ট করতেছে বা HClটা কেন রিলিজ হচ্ছে, যাতে খাবারের মধ্যে যদি কোনো বাই এনি চান্স কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এগুলো থাকে তাদেরকে যাতে মেরে ফেলতে পারে, এটাই তার উদ্দেশ্য, ঠিক আছে। এবং গ্যাস্ট্রিক রসের মধ্যে আরও কী কী থাকে দেখো, এই যে দেখো, এই যেটা মেইন হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই যে যেটা বলছি সবগুলো অলরেডি বলা আছে, এই যে ব্যাকটেরিয়া থাকলে তাকে মেরে ফেলে, এটা হচ্ছে তার প্রধান কাজ। এবং সে আরেকটা কাজ করে, সেটা কি জানো, ওই যে বললাম না গ্যাস্ট্রিকের মধ্যে কি থাকে, গ্যাস্ট্রিক রসের মধ্যে পেপসিন থাকে, পেপসিন, ট্রিপসিন না, ঠিক আছে। আমি কিন্তু আগে ভুলটা ধরাই দিচ্ছি, এই যে এখানে দেখো পেপসিন আছে, ঠিক আছে। তাহলে গ্যাস্ট্রিক রসের মধ্যে যে HCl আছে সে কি করে, নর্মালি পেপসিনটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় তার নাম কি পেপসিনোজেন। তাহলে এই যে নিষ্ক্রিয় যে পেপসিনোজেন সেটা যেইমাত্র HCl রিলিজ হবে তখন কী হবে, সক্রিয় হবে, সক্রিয় হয়ে পেপসিনে কনভার্ট হবে, ঠিক আছে ভাইয়া, একটু তো বুঝতে পারছি। আচ্ছা, তারপর এখন পেপসিনটা কি করে, এটা হচ্ছে একটা এনজাইম, সেটা হচ্ছে কি একটা আমিষের এনজাইম, তাই না, মানে এটা কার উপর কাজ করবে, আমিষের উপর কাজ করবে। তাহলে আমিষের উপর পেপসিনটা কাজ করে কি করবে, পলিপেপটাইড করবে। আমরা তো জানি পলিপেপটাইড মানে তো জানি, তাই না, আমিষের সরল রূপ আর কি, অনেকগুলা পলিপেপটাইড একসাথে লেগে আমিষ তৈরি করে। আবার অনেকগুলা তোমার কি পলিপেপটাইডের মধ্যে কি থাকে, অনেকগুলা কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, বুঝতে পারছো। মানে এক কথায় যদি বলি, অ্যামাইনো অ্যাসিডগুলা পরস্পর একটা বন্ধন দিয়ে লেগে পলিপেপটাইড ফর্ম করে, বন্ধনটার নাম কি, পেপটাইড বন্ধন, ঠিক আছে। এবং পলিপেপটাইডগুলাই শৃঙ্খলটার নামই কি, প্রোটিন বা আমিষ, ঠিক আছে। আচ্ছা, মানে আমার উদ্দেশ্য কি, তোমার আমিষ থেকে সরল করে ফেলা, লাইক কার্বোহাইড্রেট, যেমন স্টার্চ থেকে আমি জিনিসটা কি করব, গ্লুকোজে কনভার্ট করবো, তাই না, এটাই তো তার সরল রূপ, তাই না। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, মাথায় রাখবা, পাকস্থলীর মধ্যে শর্করা বা স্নেহ জাতীয় খাদ্য কি হয় না, পরিপাক হয় না, ঠিক আছে। শুধু কার পরিপাক হয়, আমিষের, ঠিক আছে, আমিষের হালকা পরিপাক হয়, ঠিক আছে। কারণ কেন হয় না, বিকজ কি গ্যাস্ট্রিক রসের মধ্যে শর্করা বা স্নেহ জাতীয় খাবার পরিপাকের কোনো এনজাইম থাকে না, এই জন্যে, তাই না, এই জন্যে। আচ্ছা, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক কীভাবে হয়, অনবরত সংকোচন প্রসারণের মাধ্যমে এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য কি হয়, মন্ডে পরিণত হয়। এই মন্ডের একটা নাম আছে, নামটা হচ্ছে কি পাকমন্ড বা কাইম। কাইম, কাইম তো ভাই আমরা সবাই জানি, তাই না, এই যে কাদার দলা দিয়ে এরকম করে আমরা বানাই না কাইম, ওইটাই বেসিক্যালি এরকম দেখতে হয়, ঠিক আছে, জাস্ট কালারটা কাইন্ড অফ হলুদ থাকে অথবা সাদা টাইপের থাকে, ঠিক আছে। এটাকে আমি কি বলি, পাকমন্ড বলি। এই মন্ডটা অনেকটা কিসের মতো জানো, সুপের মতো, কিসের মতো, সুপের মতো। এখন সুপের মতো কেন, বিকজ এটাকে আমার কই প্রবেশ করতে হবে, এটাকে আমার এরপরে কই প্রবেশ করতে হবে, পাকস্থলী পরে কি ক্ষুদ্রান্ত, এখন কই যাওয়া লাগবে, ক্ষুদ্রান্তে যাওয়া লাগবে, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি না, কই যাওয়া লাগবে, ক্ষুদ্রান্তে যাওয়া, এই যে ক্ষুদ্রান্ত শুরু হইলো। তাহলে এখন পাকমন্ডটা অর্থাৎ কাইমটা কই প্রবেশ করবে, ক্ষুদ্রান্তে প্রবেশ করবে, কই, ক্ষুদ্রান্তের কই, ডিউডেনামে, তাই না, বললাম না ডিউডেনামে প্রবেশ করবে। এখন ক্ষুদ্রান্তে কি হচ্ছে, আমরা তো জানি মেইন পরিপাক কই হয়, মেইন সবচেয়ে বেশি মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে 4 স্টার, ঠিক আছে, 4 স্টার, তাই না। আচ্ছা, তারপর দেখো, তাহলে ডিউডেনামে খাবারটা আসলো, কিন্তু ডিউডেনামে যে ভাই খাবারটা আসলো এটার সাথে HCl মিশানো না, ওই যে পাকস্থলীতে রিলিজ হয়েছিল HCl, এটা এখানে মিশানো না। তাহলে আমি তোমাকে আগেই বলে দিছিলাম, কি বলছিলাম, ক্ষুদ্রান্ত কখনো অম্ল জাতীয় খাবার পরিপাক করতে পারে না, খাবারটাকে আগে ক্ষারীয় করতে হবে। এখন যেহেতু তোমার এই যে পাচক রস, এই যে তোমার পাচক রসটা ছিল, এই যে পাচক রসটা কি করে, খাদ্যমণ্ডের এই অম্লভাবটা প্রশমিত করে। ভাই পাচক রস কি মনে আছে, ওই যে পিত্তরসটা, পিত্তরসের আরেকটা নাম কি বলছিলাম, পাচক রস বলছিলাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শর্করা এবং আমিষ পরিপাকের কাজ চলতে থাকে এবং স্নেহ জাতীয় পদার্থে পরিপাক শুরু হয়। কেন এটা কেন বলছে, কারণ শর্করা পরিপাক তো আগেই হয়েছিল, কোথায়, মুখের মধ্যে হয়েছিল, তাই না। আমিষ পরিপাক তো আগেই হয়েছিল, কোথায়, পাকস্থলীর মধ্যে হালকা পাতলা হয়েছিল, কিন্তু স্নেহ পদার্থ তো এখানেই শুরু হয়েছে, তাই না, ক্ষুদ্রান্তেই শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়, এই পিত্তরসটা মেনলি কি করতেছে আমাদের, ওই যে, আচ্ছা পাচক রস মানে কি, পাচক রস মানে পাকস্থলীর রস, সরি এটা তো ভুল বলছি, পাচক রস মানে তো পাকস্থলীর রসটা, তাই না, ওই পাচক রসের কারণে তো খাবারটা কি থাকে, অ্যাসিড থাকে, তাই না, অ্যাসিড থাকে, একে প্রশমন করবে কে, পিত্তরসটা, তাই না, পিত্তরস, কারণ পিত্তরস কি, পিত্তরস হচ্ছে ক্ষারীয়, এবং ক্ষারীয়ভাবে প্রশমন করার পরে কিন্তু কি হবে, খাবারের পরিপাকটা শুরু হবে, ঠিক আছে, এই যে পরিপাক শুরু হবে, এই যেখানে এটাই বলছে, ঠিক আছে। আচ্ছা, পিত্তরসের একটা কাজ তো এটা, পিত্তরসের আরেকটা কাজ কি, পিত্তরসের মধ্যে কি আছে, পিত্ত লবণ আছে, বললাম না পিত্তরসের মধ্যে কি আছে, পানি আছে, পিত্ত লবণ আছে, কোলেস্টেরল আছে, অলরেডি বলছেন উপাদানগুলো মুখস্থ করতে হবে, এটাই আর কি। তাহলে পিত্তরসের যে পিত্ত লবণ, এটাই বেসিক্যালি কি করে, ওই যে স্নেহ জাতীয় পদার্থ তাকে ইমালসিফিকেশন করে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা ফেনার মতো পরিণত করে, বললাম না, এটা হচ্ছে বেসিক্যালি কি করে, পিত্তরসের মধ্যে পিত্ত লবণগুলো করে। তুমি চাইলে পিত্ত লবণগুলো একটু মুখস্থ করতে পারো, 2 রকম লবণ থাকে, একটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম এনে লিখি জাস্ট, সোডিয়াম
লেখো গ্লাই, অনেকের কঠিন মনে হতে পারে, এটা মুখস্থ রাখা ম্যান্ডেটরি না। গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। আর একটা মাথায় রাখবা সোডিয়াম টরোকোলেট। কি নাম? টরোকোলেট। এগুলো হচ্ছে দুইটা লবণ। এই লবণগুলো বেসিক্যালি কি করে? স্নেহজাতীয় পদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে। এটাকে আমরা কি বলবো? ইমালসিফিকেশন বলবো। ঠিক আছে, এখন এটা তো হয়েছে, হওয়ার পর এখন কি হবে? ওই যে বললাম না লাইপেজ, ওই অগ্নাশয় থেকে নিঃসৃত হয়েছিল লাইপেজ। ঠিক আছে, আন্তরিক রস থেকে লাইপেজ নিঃসৃত হচ্ছে, যেগুলো ফাইনালি কোথায় আসতেছে? ডিউডেনামে এসে মুক্ত হচ্ছে কিসের মাধ্যমে? অ্যাম্পুল অফ ব্যাটার হয়ে, তাই না? আচ্ছা, তাহলে ওই যে দেখো লাইপেজ নামক এনজাইমের কাজ যথাযথ হওয়ার জন্য আবার কার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? পিত্ত লবণের ভূমিকা আছে। তাহলে এটা কি করে? সাবানের ফেনার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। এরপর কি করে? কণার মধ্যে পরিণত হয়ে গেছে, তার মানে ওরা একটু বিশ্লেষণ হয়ে গেছে। এরপর তাদেরকে কি করবে? লাইপেজ দিয়ে এগুলাকে ভেঙে কিসে পরিণত করবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। ঠিক আছে, তাইলে আমাদের এই জিনিসটাকে আমি সুন্দর করে লিখতে পারি না? এই যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে। তাহলে স্নেহজাতীয় পদার্থ কিংবা আমাদের কি, তোমাদের স্নেহজাতীয় পদার্থ মানে কি? ফ্যাট টাইপের পদার্থ, তাই না? ফ্যাট। তাহলে ফ্যাটকে লাইপেজ কি করে? পরিপাক করে এবং সরল রূপে পরিণত করে। মানে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড, এটা মাথায় রাখবা, এক অণু ফ্যাটি অ্যাসিড 3 অণু গ্লিসারল মিলে একটা কি তৈরি করে? স্নেহজাতীয় পদার্থ তৈরি করে, কিংবা একটা চর্বির কণা তৈরি করে, বা একটা চর্বির অণু তৈরি করে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তার কি? সরল রূপ, তাই না? তার মানে এটাকে ভেঙে কি করতে হবে? সরল করতে হবে। সরল মানে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করা। এই বিক্রিয়াগুলো পুরোপুরি মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, তাহলে তো ভাই মোটামুটি আমরা এই যে স্নেহজাতীয় কাজটা বুঝতে পারছি, তাই না? এখন হচ্ছে এবার আসি আমরা আমিষ এবং শর্করাতে। আচ্ছা, অগ্নাশয় রসের মধ্যে কি ছিল মনে আছে? অ্যামাইলেজ ছিল, লাইপেজ ছিল, ট্রিপসিন ছিল, তাই না? কোনটা কার উপর বিক্রিয়া করে তো অলরেডি বলে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আন্তরিক রসের মধ্যে কি থাকে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আন্তরিক রসের মধ্যে আন্তরিক অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ এগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা, আংশিক পরিপাকৃত যেসব আমিষ, যেগুলো অলরেডি আংশিক কেন বলতেছি? বিকজ এটা হালকা পাতলা কই পরিপাক হয়েছিল? পাকস্থলীতে পরিপাক হয়েছিল, তাই না? পাকস্থলীতে আংশিক পরিপাক হয়েছিল। ওই আমিষটাকে ক্ষুদ্রান্তে কিসের সাহায্যে? আমি বলছিলাম না ক্ষুদ্রান্তে আমিষের উপর কে কাজ করে? ট্রিপসিন। ট্রিপসিনের সাহায্যে ভেঙে কি তৈরি করে? আমিষের সরলরূপ কি? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এবং সরল পেপটাইডে পরিণত করে। ঠিক আছে, বিক্রিয়াটা দেখো একটু কি করে। পলিপেপটাইড কই ছিল? পলিপেপটাইড কই ছিল? পাকস্থলীতে হয়েছিল, মনে আছে? পাকস্থলীতে পলিপেপটাইডে কনভার্ট হয়েছিল। ওই পলিপেপটাইড ট্রিপসিনের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড আর সরল পেপটাইড হয়েছে। এরপর তাহলে আমাদের এটা কি? এটা আমিষের কাজ শেষ। আচ্ছা, এই যে দেখো একদম সরল করে ফেলছি। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে শোষণ করা, আর কিছু না। আচ্ছা, এবার আসি শর্করা। শর্করাতে মনে ছিল শর্করার মুখের মধ্যে কি হয়েছিল? শর্করাটা শ্বেতসার হচ্ছিল, তাই না? শ্বেতসার হয়েছিল, তাই না ভাইয়া? ওই যে শ্বেতসার হয়ে তোমার মল্টোজ হয়েছিল, মনে আছে? আচ্ছা, ওইটাকে তোমার অ্যামাইলেজ বললাম না? অগ্নাশয় রসে কি থাকে? অগ্নাশয় আন্তরিক রসে কি থাকে? অ্যামাইলেজ থাকে। ওই অ্যামাইলেজ কার উপর ক্রিয়া করে? শ্বেতসারের উপর ক্রিয়া করে। করে কি করে? সরল গ্লুকোজে পরিণত করে। তাহলে এবার সবাই কি হয়ে গেল? ক্ষুদ্রান্তে সরল হয়ে গেল, তাই না? সরল উপাদানে পরিণত হয়ে গেল। তাহলে মোটামুটি পরিপাকের অর্ধেক কাজ শেষ। এখন কি করতে হবে? শোষণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো এটা হচ্ছে পরিপাকের একটা কি? ক্ষুদ্রান্তের একটা গঠন। বললাম না ক্ষুদ্রান্ত কি দিয়ে গঠিত? ক্ষুদ্রান্ত ভিলাই দিয়ে গঠিত। এই যে এরকম করে ভিলাই বললাম না? ভিলাই। এই যে দেখো এগুলো হচ্ছে ভিলাই, এরকম করে করে ভিলাই থাকে, এই যেগুলো ভিলাই। ঠিক আছে, তাহলে ভিলাইয়ের ভিতরে কি থাকে দেখো ভাইয়া? এই যে দেখো ভিলাইয়ের ভিতরে এই যে লাল কালার দেখতেছো না? এই যে লাল কালার, এই যে নীল কালার, এগুলো হচ্ছে তোমার ধমনী আর শিরা। ঠিক আছে, ধমনী আর শিরা। এবং এই দুইটার মাঝখানে থাকে কি? একটা ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়াল দিয়ে বেসিক্যালি কি হয়? শোষণ কাজটা হয়। ঠিক আছে, শোষণ কাজটা হয়। এবং এই যে বিলাইয়ের মধ্যে, এই যে বিলাইয়ের মধ্যে কি হয়? যত রকম বিলাইয়ের উপরে আর কি, মানে তোমার ক্ষুদ্রান্তের ভিতরে যত রকম পরিপাকের কাজগুলো হয়। এবং বিলাই দিয়ে খাবারটা কই যায়? ভিতরে ল্যাকটিয়াল হয়ে রক্তের সাথে মিশে যায় বা শোষণ হয়। ঠিক আছে, খাবার কি হয়? শোষণ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আরেকটা কোয়েশ্চেন করতে পারো, বিলাইয়ের কাজটা আসলে দিছে কিনা দেখি। এই যে আছে। ঠিক আছে, এবার আসি শোষণ। আচ্ছা, এবার আসি আমরা কি বলবো? শোষণ। একটু সবাই দেখো, মানে তোমার এই যে লেখাগুলো একটু পড়ো। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তাহলে এবার আসি আমরা পরিপাকৃত খাদ্যটা শোষণ করবো। তাহলে আমার তো পরিপাক্রিয়া শেষ, তাই না? পরিপাক সব কাজ শেষ। তা সবাইকে আমি কি করে ফেলছি? সরল উপাদানে পরিণত করে ফেলছি। এখন আমার কি করতে হবে? শোষণ করবো। শোষণ করে করবো ক্ষুদ্রান্তের ভিলাইয়ে। আচ্ছা,
তারপর সবাই কি হয়েছে শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিণত হয়েছে। এখন ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে, এই যে ভিলাইয়ের সংখ্যাটা আবার মুখস্থ করবা, ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে রক্তচালক সমৃদ্ধ আঙ্গুলের মতো প্রবর্ধিত অথবা প্রক্ষেপিত কিছু অংশ থাকে যাকে আমরা কি বলি, ভিলাই বলি। তাদের এক বচনের নাম কি, ভিলাস। ঠিক আছে, প্রতিটা ভিলাসের মাঝখানে কি থাকে, ল্যাকটিয়াল থাকে। বললাম না ল্যাকটিয়াল মানে কি, ল্যাকটিয়াল কেন বলতেছি, বিকজ এখানে কি থাকে দেখো, ল্যাকটিয়াল কেন বলতেছি, বিকজ এখানে লসিকা থাকে। কি থাকে, লসিকা থাকে, আবার কি থাকে, রক্তনালীও থাকে। বাইরের দিকে রক্তনালী থাকে, ভিতরে কি থাকে, লসিকা নালী থাকে। ঠিক আছে, দুইটা মিলে ল্যাকটিয়াল আছে। ওইটাই মেইনলি আমাদের কি করে, খাবারটাকে পরিপাক মানে খাবারটাকে শোষণ করে ভিতরে নিয়ে যায়। ঠিক আছে, মানে রক্তের সাথে মিশায় ফেলে। আচ্ছা, ভিলাই ভাজে ভাজে থাকায় ইলিয়ামের প্রাচীরের গাত্রের আয়তন বৃদ্ধি পায় এবং শোষণ কার্য, পরিপাক কার্য ব্যাপকভাবে সম্পন্ন হয়। এটা আমি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো এই জিনিসটা কিরকম জানো, একদম সিম্পলি বুঝাই দিই। সেটা হচ্ছে আমি বললাম ভিলাইট হচ্ছে এরকম এরকম থাকে, তাই না ভাইয়া, এরকম থাকে। কেন এরকম থাকে ভাই, সোজা থাকলে কি সমস্যা হইতো, অনেকে কোয়েশ্চেন করতে পারো না। আচ্ছা, এটা একদম সিম্পল একটা জিনিস। দেখো যখন খাবারটা এখানে আসে তখন ভিলাইয়ের যে আয়তনটা সেটা মোটামুটি একটু কম না, কম না। কিন্তু যখন খাবারটা এখানে আসে তখন কি হয় জানো, তোমার ক্ষুদ্রান্তেটা এ ধরো এটা একটা রশি, ঠিক আছে, রশিটাকে আমি টান দিই, টান দিলে আমি এরকম করে লম্বা হয়ে যাবে না, অনেক লম্বা হয়ে যাবে, এই সামান্য জিনিসটা অনেক লম্বা হয়ে যাবে না, এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। অর্থাৎ যখন আমার পরিপাক ক্রিয়া শুরু হবে তখন কী হবে, এটা ফ্ল্যাট হয়ে যাবে, কাইন্ড অফ ফ্ল্যাট হয়ে যাবে, যার কারণে আয়তন অনেক বেড়ে যাবে। যত আয়তন বেশি হবে তত পরিপাকের কি বাড়বে, এরিয়া বাড়বে, তাই না, পরিপাকের করার জন্য এরিয়া বাড়বে, অর্থাৎ পরিপাক ক্রিয়াটা তত কি হয়, দ্রুত হবে, তাই না। এটাই হচ্ছে ভিলাইয়ের এরকম হওয়ার উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ভিলায় থেকে যেসব নিচে রক্তনালী আছে না, এই যে রক্তনালী, এই রক্তনালীগুলা কি হয়, যুক্ত হয়ে তোমার হ্যাপাটিক শিরা গঠন করে। আচ্ছা দেখো হ্যাপাটিক শিরা গঠন করে, ওই যে তোমার ভিলায়ের নিচে যেসব রক্তনালী আছে না, এগুলো প্রত্যেকটার সাথে যুক্ত হয়ে তোমার কি একটা হ্যাপাটিক শিরা গঠন করে। হ্যাপাটিক শিরা মানে কি, অবশ্যই যকৃৎ, বললাম হ্যাপাটিক মানে তো যকৃৎ। তাহলে হ্যাপাটিক শিরা কি করবে, ওই শিরা রক্ত দিয়ে ওই খাবারগুলো শোষিত হয়ে কই যাবে, যকৃতে যাবে। ভাইয়া বললাম না যকৃতে কি করতেছিল, এই যে খাবারকে কি, ওই যে গ্লাইকোজেনেসিস মনে আছে, ওই যে শর্করা সঞ্চয় করতেছিল। আচ্ছা তাহলে তো বুঝতে পারছি। আর স্নেহ পদার্থটা একটু ডিফারেন্ট, মাথায় রাখবে স্নেহ পদার্থ ডিফারেন্ট, আর এই যে তোমার আমিষের শর্করা দুইটা সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে স্নেহ পদার্থ কি হয়, সেটাও তোমার রক্তে যায়, বাট একটা ডিফারেন্ট ওয়েতে। সেটা কি, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব কণা, সেটা কোথায় শোষিত হয়, ভিলাসের ল্যাকটিয়ালে। মাথায় রাখবা তোমার আমিষের শর্করা ডিরেক্ট রক্তে চলে যেতে পারে, বাট স্নেহ জাতীয় পদার্থ পারে না। ওই স্নেহ জাতীয় পদার্থের জন্যই কি আছে, লসিকা আছে। ঠিক আছে, কে আছে, লসিকা আছে বা ল্যাকটিয়াল। মাথায় রাখবা লসিকা ল্যাকটিয়াল দুইটা সেম কথা। ঠিক আছে, তাহলে ল্যাকটিয়াল আছে। তাহলে ওই ল্যাকটিয়ালটা বেসিক্যালি কাকে পরিবহন করে, স্নেহ জাতীয় খাদ্যকে পরিবহন করে। কাকে, স্নেহ জাতীয় খাদ্য। ঠিক আছে, তাহলে স্নেহ জাতীয় খাদ্য তোমার কি হয়, ফার্স্টে লসিকা দিয়ে পরিবহন হয়, তারপর রক্তে এসে মিশে। মানে এটা একটু ইনডিরেক্ট কাজ করে আর কি, মানে স্নেহ ক্ষেত্রে একটু বেশি কাজ করা লাগে, ওরা ডিরেক্ট রক্ত দিয়ে যেতে পারে না, ফার্স্টে লসিকা হয়ে তারপর রক্তে মিশে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা তারপর তারা কই গেল, কোষে ঢুকলো, তাই না। আচ্ছা কোষে ঢুকার অনুপ্রবেশের পরে পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড থেকে পুনরায় পৃথক হয়ে যায়। কোষে মানে কি, ওই যে আমার কাজ কি, রক্তের মাধ্যমে কই পৌঁছে দেয়া, কোষে পৌঁছে দেয়া খাবারটাকে, তাই না। কোষে ঢোকার পরে পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ পিত্ত লবণগুলো যেরকম আছে আবার তার মতো হয়ে যায়। পাশে পিত্ত লবণগুলো কার সাথে মিশে গেছিলো, স্নেহ জাতীয় পদার্থের সাথে মিশে তাকে সরল করে দিয়েছে না। পরবর্তীতে যখন সেটা পরিপাক হয়ে গেছে, অর্থাৎ যখন তোমার শোষণ হয়ে গেছে, তখন পিত্ত লবণ আবার বের হয়ে তার আগের জায়গায় চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ রক্তের সাথে মিশে যায়। আচ্ছা কৈশিক নালীর মধ্যে রক্ত প্রবাহিত সময় নালীর প্রাচীর ছুঁয়ে জলীয় পদার্থ বের হয়, এই জলীয় পদার্থকে আমরা কি বলি, লসিকা বলি। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, কেন, আমার ক এর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে লসিকা কি করে, খাদ্য উপাদান সরবরাহ করে কোষে পৌঁছে দেয় এবং দূষিত পদার্থগুলো সংগ্রহ করে রক্তস্রোতে নিয়ে আসে এবং শোষণের পরে পাকমণ্ডতে মানে আমরা বুঝি খাবারের যে অবশিষ্ট অংশটা, সেটা কই যায়, কোলনে যায়। কোলন মানে কি, ওই যে বৃহদন্ত্রের প্রথম পার্টে। বৃহদন্ত্রের কয়টা অংশ, তিনটা অংশ, সিকাম, কোলন, মলাশয়। ঠিক আছে, সিকামের তো কোনো কাজ নাই, বাট কোলনের সব কাজ। ঠিক আছে না, সিকামের সাথে কে লাগানো থাকে, অ্যাপেন্ডিক্স লাগানো থাকে। আচ্ছা তাহলে লসিকাটার কাজ কি বুঝতে পারছি, লসিকাটা খাদ্য উপাদানটাকে সরবরাহ করে কোথায় পৌঁছে দিবে, কোষে পৌঁছে দিবে। তাহলে আমার কাজ সব শেষ। আচ্ছা এবং শুধু কি পৌঁছে দিবে না, ওখানে আশেপাশে অনেক দূষিত পদার্থ থাকবে না, তাদেরকে সে কালেক্ট করে কই নিয়ে আসবে, রক্তে নিয়ে আসবে। তাহলে ভাই আমার কি শোষণের কাজ পুরোপুরি শেষ। আগে আমার পরিপাক কাজ শেষ ছিল, এখন কি শোষণ শেষ। আমার পড়া আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমার শোষণ শেষ, এখন আমার কই যাবে, অবশিষ্ট অংশগুলো যেগুলো শোষণ হয় নাই, এগুলো কই যাবে, বৃহদন্ত্রে যাবে। বৃহদন্ত্রের কই, কোলনে যাবে। ঠিক আছে,
তাহলে আমাদের আগের কাজ শেষ, এখন বৃহদন্তের পরিপাক শুরু। তাহলে মাথায় রাখবো বৃহদন্তের মধ্যে খাবারের কোনো কি হয় না, পরিপাক হয় না, কারণ যত পরিপাক তো সব কই হয়েছিল, ক্ষুদ্রান্ত হয়ে গেছিল। এখন বৃহদন্তের মধ্যে কি হয় না, খাবারের কোনো পরিপাক হয় না। বৃহদন্তের মধ্যে শুধুমাত্র কি থাকে, খাবারের সাথে যেসব পানি থাকে, খাবারের সাথে যেসব পানি থাকে না, ওগুলো কি হয়, শোষিত হয়ে যায়, মানে শোষিত হয়ে রক্তে চলে যায়। এছাড়াও সামান্য কিছু কি থাকে, এগুলো মুখস্থ করবা। আমিষ থাকে, কিছু লিপিড থাকে, কিছু লবণ এবং উদ্ভিদ এনজাইম থাকে, ওগুলো কই চলে যায়, রক্তে চলে যায়, মানে যেগুলা খাবারের সাথে লেগে আছে আর কি, যেগুলো অ্যাকচুয়ালি লাগতেছে না। পানি তো খাবারে আর লাগতেছে না, তো পানিগুলোকে শোষণ করে রক্তে পাঠিয়ে দেয়। এখন পানি তো শোষণ করে রক্তে পাঠাইছে, তাহলে জিনিসটা একটু শক্ত হয়ে গেল না? এরকম শক্ত হইতে হইতে জিনিসটা ঘনীভূত হয়ে কিসে পরিণত হয়, মলে পরিণত হয়। ঠিক আছে, ওই মলটা মলাশয়ে জমা থাকে এবং প্রয়োজন মতো পায়ুপথ দিয়ে কি হয়, বাইরে বেরিয়ে আসে। ভাই সব কিছু পারবা, পারবা তো না? এখন তো আমাদের কি শোষণ মোটামুটি শেষ, খাবারটা এখন কি মল হয়ে বের হয়ে গেছে, ওইটাও শেষ, তাই না? এখন আমরা পড়বো আত্তীকরণ। ঠিক আছে, আচ্ছা এখন আত্তীকরণটা কি জানো? আত্তীকরণটা হচ্ছে শোষিত যে খাদ্যবস্তু তার দেখো প্রোটোপ্লাজমে পরিণত কিংবা রূপান্তরিত করার পদ্ধতি হচ্ছে আত্তীকরণ। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে একটা গঠনমূলক কিংবা উপচিতি প্রক্রিয়া, এগুলো মুখস্থ করবে। ঠিক আছে, দেখো কোষে প্রোটোপ্লাজম নিশ্চিত এনজাইমের সহায়তায় সরল খাদ্য আবার কি হয়, জটিল উপাদানে পরিণত হয়। মানে কি, ফার্স্টে আমার উদ্দেশ্য কী ছিল, জটিল থেকে সরল করা, যাতে কোষের মধ্যে ঢুকতে পারে। এখন কোষের মধ্যে ঢুকার পরে আবার জিনিসটাকে কী করতে হবে, আবার জটিল করতে হবে। আবার জটিল মানে কি, অ্যামাইনো অ্যাসিড থেকে কিসে পরিণত করতে হবে, আমিষ করতে হবে, তাই না? আচ্ছা, গ্লুকোজটারে কিসে পরিণত করতে হবে, শর্করা পরিণত করতে হবে, ফ্যাটি অ্যাসিডটাকে কিসে পরিণত করতে হবে, চর্বিতে পরিণত করতে হবে, তাই না? এই জিনিসটার নাম হচ্ছে আত্তীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো রক্তের সাহায্যে দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে এবং এসব স্থানে প্রোটোপ্লাজম নিশ্চিত যেসব এনজাইম তার প্রভাবে তারা কিসে কনভার্ট হবে, আবার আমিষ, স্নেহ এবং কি শর্করা পরিণত হবে। যখনই আমিষ, শর্করা এবং স্নেহতে পরিণত হবে তখনই তারা কি হবে, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, ওই যে আগে পড়াইছিলাম না, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বা তাপ, এগুলো প্রোভাইড করতে পারবে, তার আগে পারবে না। এবং এই জিনিসটাই কি বলে, আত্তীকরণ। এটা হচ্ছে সবার শেষ প্রক্রিয়া। ঠিক আছে, সবার শেষে হয়। ঠিক আছে, সবার শেষে। পারবা ভাইয়া? তাহলে বুঝতে পারছি আমরা পরিপাকটা একদম ভালো করে পারবা না। পরিপাক সম্পর্কে যত রকম ধারণা আছে, আমার আশা করি তোমার যত রকম মানে পরিপাক রিলেটেড সমস্যা আছে বা পরিপাক রিলেটেড যত কথা আছে, আমি তোমাদের সর্বোচ্চ ভালো করে বোঝানোর ট্রাই করছি। ঠিক আছে, এখন আমরা যেহেতু পরিপাক পড়ে ফেলছি, এখন তার বিভিন্ন সমস্যা পড়তে হবে না। পরিপাক মানে তো অন্ত্র, তাই না? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এটাই তো মেইন, তাই না? এখন আমরা এরপরে টপিকে বিভিন্ন রকম আন্তরিক সমস্যা পড়বো। ঠিক আছে, আন্তরিক অনেক রকম সমস্যা, লাইক অনেকে ডায়রিয়া হচ্ছে দেখতেছো, কৃমিজনিত সমস্যা হচ্ছে দেখতেছো, খাবার হজম হচ্ছে না, বদহজম হচ্ছে দেখতেছো, তাই না? ওগুলো হচ্ছে বিভিন্ন রকম আন্তরিক সমস্যা। ঠিক আছে, তো সবাই এটাই, এই টপিকটি একটু পর্যন্ত, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।